তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকের মূলত জিএসটি নগ্নবীজ এবং আবৃতবীজ অধ্যায়ে। নগ্নবীজ এবং আবৃতবীজ অধ্যায়ের আমরা মূলত ঠিক আগের মতো অধ্যায়গুলোর মতোই পড়বো, এমসিকিউ সলভ করবো এবং আমরা আমাদের যে দাগানো বই থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আশা রেখে আজকে ক্লাসটা তোমাদের বেশ কাজে আসবে আর কি। ওকে, যেহেতু অধ্যায়টা ছোট, আমার মনে হয় না যে খুব বেশি তোমাদের সময় নিব আর কি অধ্যায়টাতে। তোমাদের মনে হচ্ছে যে 1.5 ঘন্টার মধ্যে আমাদের ইনশাল্লাহ ক্লাসটা শেষ হয়ে যাবে। আর চলো তাহলে শুরু করে দিই আর কি আজকে আমাদের মূলত ক্লাসের মেইন পড়াটা আর কি। আচ্ছা, সো যদি প্রথমের দিকে চলে যায় আর কি, দেখো লেখা রয়েছে কোনটি বাংলাদেশের কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে আর কি। প্রাকৃতিকভাবে মূলত বাংলাদেশে জন্মে কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ। ওকে, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে দেখো 4000, 5, 83 এবং 721 প্রজাতির। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত কোনটা বলো তো? মূলত রাইট অ্যান্সার হবে কোনটা? মূলত এটা হবে মূলত 5 প্রজাতির। তোমরা অনেকে উত্তরটা জানো আর কি। এটা ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না, আমরা পরবর্তীর দিকে যাবো আর কি, বিভিন্ন ধরনের ব্যাখ্যায়। দেখো এখানে রয়েছে 1 নম্বর প্রশ্নের যে ব্যাখ্যা, এর মধ্যে দেখো লেখা রয়েছে বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও নগ্নবীজী রয়েছে মাত্র 5000। তাহলে এই প্রশ্নটা একটু দরকার। তাহলে বলো তো আবৃতবীজী কত হাজার রয়েছে? আমাদের 4000। ওকে, এর মধ্যে দেখো প্রজাতিগুলো হচ্ছে সাইকাস পেকটিনাটা, যা চট্টগ্রামের বারিয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়, এবং পডোকার্পাস নেলিফোলিয়াস, এটা খুবই চমৎকার। ওকে, পডোকার্পাস নেরিফোলিয়াস, এটাকে বাঁশপাতা নামে ডাকা হয়। এই প্রশ্নটা অনেকবার এসেছে। তাহলে একসাথে একটু বলো তো কি? পডোকার্পাস নেলিফোলিয়াস, এটার অপর নাম বাঁশপাতা। এটার অপর নামটা কি বলো তো? বাঁশপাতা। ওকে, এতটুকু যেন মনে থাকে আর কি, তাহলে হবে আর কি, এটাতে অন্য কিছু লাগবে না। চলো এরপরে দেখো, বাংলাদেশে কোন নগ্নবীজী উদ্ভিদ বাঁশপাতা নামে পরিচিত? দেখো এই প্রশ্নটা অনেকবার এসেছে, তার মানেটা কি? একটু আগে বললাম কোনটা বলো তো? পডোকার্পাস নেরিফোলিয়াস। পডোকার্পাস কি ফোলিয়াস বলো তো? নেরিফোলিয়াস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে পডোকার্পাস নেরিফোলিয়াস, ক নাম্বার রাইট অ্যান্সার। ওকে, 2 এর ক। এরপরে 3 এর দিকে একটু যায় আর কি। দেখো কোন নগ্নবীজী উদ্ভিদে দিনিষেক ঘটে? চমৎকার একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দিনিষেক ঘটে মূলত এফেড্রাতে। দেখো লেখা রয়েছে EPHEDRA। তাহলে দিনিষেক ঘটে মূলত কোথায়? এফেড্রা। মাথায় একটু রাখবা, নগ্নবীজী উদ্ভিদের সাধারণত তাদের কোনো নিষেক ঘটে না। আবারও বলে দিলাম, সাধারণত তাদের নিষেক কি হয় না বলতো? ঘটে না। শুধু একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে এফেড্রা, যেখানে মূলত নিষেক ঘটে। এবং এই এফেড্রা একটা গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে মূলত ওষুধ হিসেবে কাজ করে, সেটা হচ্ছে এফেড্রিন, যেটা মূলত শ্বাসকষ্টের ওষুধ হিসেবে কাজ করে। তাহলে বলতো কিসের ওষুধ হিসেবে কাজ করবে এফেড্রা? এফেড্রা মূলত শ্বাসকষ্টের ওষুধ হিসেবে কাজ করবে এবং এটার নাম হচ্ছে এফেড্রিন। নাম কি? এফেড্রিন। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু যাই আর কি। দেখো সাইকাসের বৈশিষ্ট্য হলো কি? সাইকাস নগ্নবীজী উদ্ভিদ, এবং দেখো খেয়াল করো এদের ফল হয়। অবশ্যই নগ্নবীজী উদ্ভিদদের কি হয় বলতো? ফল হয় নাকি বীজ হয়? বৈশিষ্ট্য হলো নিচের কোনটা? যেমন ফুলে গর্ভাশয় নেই, ফুলে কি নেই? গর্ভাশয় নেই। ফল হয় প্রধান মূলতন্ত্র এবং পুষ্প পেরিগাইনাস। এখন দেখো বৈশিষ্ট্য মূলত কোনটা? ফার্স্ট অফ অল দেখো ওদের তো মূলত বীজ হয় কিন্তু ফল হয় না, রাইট? কেন ফল হয় না? কারণ তাদের কি নাই বলতো? গর্ভাশয় নাই। তাদের কি নাই? গর্ভাশয় নাই। যেহেতু গর্ভাশয় নাই জন্য কিন্তু তাদের কোনো ফল হয় না, বাট তাদের কিন্তু বীজ হয়। তাদের ডিম্বক থাকে, তাদের কিন্তু কি হয় বলতো? বীজ হয়। তাহলে বলতো লেখা রয়েছে সাইকাসের বৈশিষ্ট্য হলো তাহলে কোনটা? তাহলে প্রথম লাইনে দেখো এদের কোনো গর্ভাশয় নেই, এটা তো সত্যি কথা। গর্ভাশয় নাই বলে এদের তো ফল হয় না, রাইট? এদের কি হয় না? ফল হয় না। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? রাইট অ্যান্সার হবে এটা আমাদের, ফুলে গর্ভাশয় নেই। এই যে 4 এর উত্তর হচ্ছে এটা। ওকে, পরের দিকে একটু চলে আসে আর কি। আজকে অনেকজন ক্লাস করছে আর কি, ভেরি গুড। 4 এর বি। চলো, কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য? চমৎকার একটা কথা বলছে। আমরা একটু পরে কিন্তু বইয়ের দিকে যাব। সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে দেখো কাণ্ড শাখা প্রশাখা যুক্ত, গ্যামেটোফাইট বিদ্যমান, সমরেণুপ্রশ এবং পক্ষল যৌগিক পত্র বিশিষ্ট। আচ্ছা, পক্ষল যৌগিক পত্র বিশিষ্ট বলতে সাইকাসের ক্ষেত্রে তুমি একটা কমন উদাহরণের দিকে যদি তাকাও, তাহলে সেটা হবে মূলত নারকেল গাছের মতো আর কি। ওকে, বা ধরে রাখো যে পাম গাছের মতো। এই পাম গাছ বা নারকেল গাছের পাতা কিন্তু পক্ষল যৌগিক পত্র। কি পত্র? পক্ষল যৌগিক পত্র। ক্লিয়ার এতটুকু জিনিস? কারণটা কি? এদের রেণু হচ্ছে অসম রেণু। এরা স্পোরোফাইটিক উদ্ভিদ। এদের শাখা প্রশাখা তো নাই রে ভাই। এরা কি ডালপালা রয়েছে? না, এটা নারকেলের মতো একটা গাছ আর কি, মানে পাম ফলের মতো একটা গাছ। তাহলে এদের হবে পক্ষল যৌগিক পত্র বিশিষ্ট। কোনটা? সাইকাসের বৈশিষ্ট্য হচ্ছে পক্ষল যৌগিক পত্র বিশিষ্ট। এছাড়াও সাইকাসের চমৎকার একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটাকে বলা হচ্ছে লিফ স্কার। ওকে, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, লিফ স্কার মানেটা কি? তোমরা জানো লিফ মানে পাতা, স্কার মানে হচ্ছে কি? দাগ। তাহলে লিফ স্কার মানেটা হচ্ছে পাতার দাগ না, ব্যাপারটা এরকম না। সাইকাসের গাছ থেকে যেই
কাণ্ডটা থেকে মূলত পাতাটা পড়ে যাবে, ওই কাণ্ডে একটা দাগ থাকে। তাহলে লিফ স্কার মানেটা হচ্ছে দাগ থাকে কোথায়? কাণ্ডে। কি পড়ে যাওয়ার দাগ? পাতা পড়ে যাওয়ার দাগ। তাহলে পাতা পড়ে যে যাচ্ছে কাণ্ড থেকে, ওই দাগটা কাণ্ডে থাকে, যাকে বলা হচ্ছে লিফ স্কার। যাকে বলা হচ্ছে কোন স্কার বলো তো? লিফ স্কার। এটা একটু মাথায় রাখো আর কি। আর সাইকাসের একটা আদি বৈশিষ্ট্য রয়েছে যাকে বলা হচ্ছে আর্কিগোনিয়া। আর্কিগোনিয়া। তাহলে বলো, যদি কখনো বলা হয় সাইকাসের বা নগ্নবীজিদের একটা আদি বৈশিষ্ট্যের নাম বলো, বা নিচের কোনটি আদি বৈশিষ্ট্য, তাহলে চোখ বন্ধ করে কোনটা দিবা বলো? আর্কিগোনিয়া বা আর্কিগোনিয়াম। ক্লিয়ার? চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। সাইকাসের কোরালয়েড মূলের ভেতরে থাকে মূলত কি? আমরা জানি কোরালয়েড মূল এটা মূলত এক ধরনের অস্থায়ী মূল, রাইট? অস্থায়ী মূল, এবং এই মূলটা হয় মূলত ব্যাকটেরিয়ার আক্রমণে। কোন ব্যাকটেরিয়া? নস্ট্রক এবং অ্যানাবেনা। আমার সাথে বলো, তোমরা জানো এটা, নস্ট্রক এবং অ্যানাবেনা। তাহলে রাইট অ্যান্সার কোনটা দেখি? অ্যানাবেনা এবং নস্ট্রক। রাইট অ্যান্সার হচ্ছে এই 2 নাম্বার বা খ নাম্বারটা, নস্ট্রক এবং কি? অ্যানাবেনা। তাহলে কোরালয়েড মূলে মূলত এই যে ব্যাকটেরিয়ার আক্রমণে অস্থায়ী মূলটা এবড়ো খেবড়ো হয়ে যায়, কোরালের মতো হয়ে যায়, ওকে, প্রবাল প্রাচীরের মতো হয়ে যায়, যেটাকে বলা হইতেছে মূলত নস্ট্রক এবং অ্যানাবেনা। এটার মাধ্যমে হয়, গুরুত্বপূর্ণ জিনিস। চলো এরপরে দেখো, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। আচ্ছা, আবৃতবীজিতে এখন আমরা যাব না, তোমরা জানো সেটা উলফিয়া, এটা আমি জানি, 0.1 মিলিমিটার। এখন আমরা চলে আসবো বইয়ের দিকে। চলো ভাই বই পড়ি একটু। কিরে গেলি কোথায়? বইয়ের দিকে একটু যাই। হ্যাঁ চলো আমরা পড়ে ফেলি আর কি আমাদের আজকের যে অধ্যায়টা, সেটা দেখি। লেখা রয়েছে কি? ফার্স্ট অফ অল লেখা রয়েছে এখানে মূলত আমাদের কি লেখা রয়েছে বলি। লেখা রয়েছে নগ্নবীজি এবং আবৃতবীজি। ইংরেজি নামটা একটু দরকার। দেখো লেখা রয়েছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজি বা আবৃতবীজি আর কি। ক্লিয়ার? এতটুকু জিনিস। দেখো নগ্নবীজি উদ্ভিদে জিমনোস্পার্ম কাকে বলে এটা আমাদের লাগে না, বাট এরা মূলত হচ্ছে গ্যামেটোফাইট না, এরা হচ্ছে মূলত কি ফাইট বলতো? এরা স্পোরোফাইট বা স্পোরোফাইটা, ওকে, স্পারমাটোফাইটা যেটাই বলি না কেন এটাতে। এখন চলে আসো আর কি। দেখো আচ্ছা, এখানে কি বলেছে? বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় স্পারমাটোফাইটা। তাহলে এটার মধ্যে কিন্তু নগ্নবীজও পড়বে, আবৃতবীজও পড়বে আর কি, ওকে। কারণ নগ্নবীজেরও বীজ উৎপাদন হয়, আবৃতবীজেরও বীজ উৎপাদন হয়, কিন্তু নগ্নবীজের ফল থাকে না, বাট আবৃতবীজের ফল থাকে। চলে আসি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আমি একটু ছোট করে নিই, তাহলে পরে একটু সুবিধা হবে আর কি, দ্রুত হবে। গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে দেখো লেখা রয়েছে সাইকাস পেকটিনাটা, যা চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় জন্মায়। এটা হচ্ছে 5 প্রজাতির ইন্টোটা নগ্নবীজি। এবং দেখো পডোকার্পাস নেরিফোলিয়াস, এটা হচ্ছে বাঁশপাতা নামে পরিচিত, একটু আগে আমি তোমাদেরকে পড়ায় ফেললাম। চলে আসি এখানে। দেখো মূলত যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে একটা মানে জীবন্ত ফসিলের একটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে দেখো জিঙ্কো বিলোবা। জিঙ্কো বিলোবা একটা জীবন্ত ফসিল, ওকে, জিঙ্কো বিলোবা একটা জীবন্ত ফসিল। এবং পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম হচ্ছে সেকুয়া সেমপারভিরান্স। এখানে লেখা রয়েছে উঁচু বৃক্ষের নাম কোনটা বলো তো? সেকুয়া সেমপারভিরান্স। আবার বলো, উঁচু বৃক্ষের নাম কোনটা? সেকুয়া সেমপারভিরান্স। ক্লিয়ার? এতটুকু জিনিস। সবকে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি আর কি, ওকে। আচ্ছা তুই উপরে দিয়ে যা আর কি। আচ্ছা তুই একটা কাজ কর, ওই যে জাস্ট গেটে উপরে চাবি, মানে নিচে একটু জাস্ট রেখে চলে যা, আমি পরে চাবি নিয়ে নিচ্ছি ক্লাসে। আচ্ছা আসো, তাহলে দেখো কি বলা হয়েছে আর কি, জিঙ্কো বিলোবা। এবং পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম হচ্ছে সেকুয়া সেমপারভিরান্স। ক্লিয়ার? এতটুকু জিনিস, ওকে। আসো এরপরে যেটা জিনিস সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের মতো এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। তাহলে এদের শুক্রাণুটা কেমন বলতো? এদের কোনো ফ্লাজেলা নাই। চমৎকার জিনিস হচ্ছে দ্বিনিষেক দেখা যায়, এবং সেটা হচ্ছে এফেড্রা। এটা কি? এফেড্রা। মাথায় মনে থাকবে, এদের মূলত দ্বিনিষেক দেখা যায়। এখান থেকে আসে একটা ওষুধ যার নাম এফেড্রিন, এবং এফেড্রিনটা মূলত দেখবা শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাদের রোগীদের ক্ষেত্রে? কোন ধরনের রোগীদের ক্ষেত্রে? শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলো আসো, লিপ স্কার বলো, লিপ স্কার কোথায় থাকে? পাতায় থাকে নাকি কাণ্ডে থাকে? রাইট অ্যান্সার কাণ্ডে। রাইট অ্যান্সার কাণ্ডে। কাণ্ড থেকে পাতা পড়ে যাওয়ার যেই চিহ্নটা সেটাই আর কি, ওকে। আচ্ছা এই জিনিসগুলো একটু দেখে নিও আর কি। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে একটু পড়ে নিতে হবে। যেমন দেখো লেখা রয়েছে এটা স্পোরোফাইট, অসমরেণু বা হেটেরোস্পোরাস, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর আলাদা আলাদা থাকে, ওকে। এরপরে দেখো যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এদের গর্ভাশয় নেই, দ্যাটস এদের কি সৃষ্টি হয় না? ফল সৃষ্টি হয় না। চমৎকার ক্ষেত্রে দেখো নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, স্বাভাবিক, এদের কোনো সেকেন্ডারি নিউক্লিয়াস নাই, দ্বিনিষেক ঘটে না। ব্যতিক্রম এফেড্রা, এফেড্রার দ্বিনিষেক ঘটে। তাই শ্বাস সবসময় হ্যাপ্লয়েড হয় এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। বাট যারা আবৃতবীজী তাদের শ্বাস কিন্তু ট্রিপ্লয়েড,
ওকে, তাদের শস্য কিন্তু ট্রিপ্লয়েড। ওকে, চলে আসো। জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোনো কোষ থাকে না, ব্যতিক্রম হচ্ছে নেটাম। নেটামটা হচ্ছে অনেকটা আবৃতবীজী উদ্ভিদের মতো, মানে ওদের সত্যিকারের ভেসেল কোষ থাকে। আর ফ্লোয়েম টিস্যুতে কোনটা থাকে না বলতো? ফ্লোয়েমে থাকে না সঙ্গী। ফ্লোয়েমদের ফ্রেন্ড থাকে না, ফ্রেন্ড মানে সঙ্গী। ফ্লোয়েমদের কি থাকে না? ফ্রেন্ড থাকে না, মাথায় রাখতে হবে। জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। যৌনক্রম মানেটা কি? এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, এটাকে বলা হয় যৌনক্রম, মানে জীবনের যে ক্রম তাকে বলা হচ্ছে যৌনক্রম। আচ্ছা, চলে আসে আর কি। দেখো, লিপ স্কার এটা হচ্ছে একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য এবং লেখা রয়েছে সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। তাহলে বলো, সাইকাসের একটা আদি বৈশিষ্ট্য রয়েছে যার নাম আর্কিগোনিয়া। আর্কিগোনিয়া। চলো, সাইকাসের বৈশিষ্ট্য বহুত কিছু লেখা রয়েছে, ওই যে উপরে যেটা পড়ছি না, ওই নগ্নবীজের বৈশিষ্ট্যের সাথে মিলবে। বাট এদের পাতা হচ্ছে কোন ধরনের বলতো? পক্ষল যৌগিক টাইপের। কুচি পাতার সার্সিনেট ভার্নেশন থাকে, ঠিক যেমনটা ফানের মতো, এই যে এরকম ফানের মতো ভার্নেশন থাকে। সার্সিনেট ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। এই ট্রান্সফিউশনের এখানে কিন্তু তারা দিয়ে দেবে ট্রান্সলেশন টিস্যু, নট ট্রান্সলেশন, ট্রান্সফিউশন। আমার সাথে সাথে বলো, ট্রান্সফিউশন। এদের মূলটা হচ্ছে কোন মূল? প্রধান মূল নাকি কোরালয়েড মূল? কোরালয়েড মূল। কেন? কারণ নস্ট্রক এবং অ্যানাবেনা নামক ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়ার অ্যাটাকে এই প্রধান মূলটা নষ্ট হয়ে যায় এবং যে অস্থায়ী মূল সৃষ্টি হয় সেটা দেখতে হইতেছে এবড়ো খেবড়ো লাগে আর কি। হেটারোস্পোরিক মানে যৌন জননে মেগে এবং মাইক্রোস্পোর সৃষ্টি হয়, মাইক্রোস্পোর তৈরি হয়। গুরুত্বপূর্ণ জিনিস 11 নাম্বার ভাই। দেখো, সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ এবং লাটিমের মতো সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট, বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে খেয়াল করে কি দেখো, লাটিমের মতো কি? লাটিমের মতো এটা দেখতে এবং এটা সর্ববৃহৎ। ওকে, চলে আসে পরের দিকে দেখি। সেটা হচ্ছে এদের মূলের কথা বলা রয়েছে। অলরেডি আমরা জানি পাতার হচ্ছে পক্ষল যৌগিক। এই যে দেখো, এটা হচ্ছে কোরালয়েড মূল, মানে ওই যে আমাদের সেন্ট মার্টিনের যে কোরাল থাকে না, ওই কোরালের মতো এবড়ো খেবড়ো অবস্থা আর কি। আচ্ছা, এর মধ্যে দেখো যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাদের ক্ষেত্রে যেটা বলা রয়েছে, সাইকাসের পাতার সাথে পাম পাতার অনেকটা মিল রয়েছে, এই জন্যই সাইকাসকে বলা হচ্ছে পাম ফার্ন। সাইকাসকে কি বলা হচ্ছে? পাম ফার্ন। চলো আসি, দেখো সাইকাসের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াটা নস্ট্রক এবং অ্যানাবেনা, এটা হচ্ছে এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া, তাদের আক্রমণে মূলত কোরালের মতো এদের মূলকে দেখায়, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কোরালয়েড মূল। বাচ্চারা একটা জায়গাতে ভুল করবে না, কোরালয়েড মূলের অপর নাম হচ্ছে রুট টিউবারকল। আবার দেখো, কোরালয়েড মূলের অপর নামটা কি? টিউবারকল, রুট টিউবারকল। আমার সাথে বলো, কোরালয়েড মূলের অপর নামটা কি? টিউবারকল, রুট টিউবারকল। ওকে, হইছে, আর কিছু মাথায় রাখতে হবে না এখানে থেকে। চলে আসি, ট্রান্সফিউশন টিস্যু কাকে বলে, এটাও দরকার নেই আর কি আমাদের। জীবন্ত জীবাশ্ম। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়, এটা তো আমাদের খ নাম্বারের প্রশ্ন, এখন লাগবে না আর কি। চলে আসি আর কি। দেখো, সেটা হচ্ছে সাইকাসের কোন বর্গের অন্তর্গত? এই প্রশ্নটা আসতে মানে আসার মতো একটা প্রশ্ন। ওকে, সাইকাডেলস। ওকে, তাহলে বলো তো এই বর্গের নামটা কি সাইকাসের? সাইকাডেলস, সাইকাডেলস, সাইকাডেলস। আমার সাথে সাথে ভাবে একটু 3 বার পড়ো তো একটু, সাইকাডেলস। তাহলে বর্গের নাম কি? সাইকাডেলস, সাইকাডেলস, সাইকাডেলস। ক্লিয়ার এতটুকু? আচ্ছা চলো, জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে এটা, পক্ষল যৌগিক ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে, জনন লেখা রয়েছে ইত্যাদি। একটা হচ্ছে অযৌন জনন এবং একটা হচ্ছে যৌন জনন। আচ্ছা ঠিক আছে, ওকে। এদের মধ্যে যেটা যৌন জনন, যৌন জননের ক্ষেত্রে এটি একটু আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, চলে আসি। দেখো, ক এবং খ নাম্বারে দেখো, যেটা ক নাম্বার সেটা হচ্ছে পুং স্ট্রোবিলাস, আর যেটা খ নাম্বারের ক্ষেত্রে দেখো সেটা লেখা রয়েছে পুং রেণুপত্র। তাহলে দেখো, এই পুং স্ট্রোবিলাস থেকে যে কোনো একটা যদি আমি এইদিকে অংশ বড় করে দেখাই, তাহলে খ নাম্বার আসবে দেখো মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্র। এদের যে এক একটা এই যে ফুলের মতো অংশ, তাকে বলা হচ্ছে সোরাস। সোরাস থেকে পরবর্তীতে রেণু উৎপাদন হয় এবং এদের মাথার যে শীর্ষ অংশটুকু তার নাম অ্যাপোফাইসিস। আবার বল, মাথার যে শীর্ষক অংশটুকু তার নাম কি? ফাইসিস, অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস। ওকে, আর দেখো লেখা রয়েছে স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিলের এগুলার মধ্যে থাকে একটা করে ডিম্বক, ছোট 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 ডিম, এবং এইটার নাম হচ্ছে পিনিউল। এটার নামটা কি বলতো? পিনিউল। ওদের পিনিউল থাকবে, এদের থাকবে অ্যাপোফাইসিস। তাহলে বলতো, সাপের মতো, সাপের ফোনার মতো দেখতে কোনটা? অ্যাপোফাইসিস। সাপের ফোনার মতো দেখতে কোনটা? অ্যাপোফাইসিস, মানে পুং রেণুপত্র, পুং রেণুপত্র। ওকে, চলে আসে আর কি। দেখো, যৌন জনন দেওয়া আছে আর কি। দেখো, এদের অ্যাপোফাইসিস বলে। তাহলে কি বলা হচ্ছে? পুং রেণুপত্রের সরু বর্ধিত মাথাকে কি বলা হচ্ছে? অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস। পুং রেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া থাকে এবং 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে, যাকে বলা হচ্ছে সোরাস, যাকে বলা হচ্ছে সোরাস। স্পোরাঞ্জিয়ার ভেতরে থাকে স্পোর মাতৃকোষ। বাচ্চারা একটা জিনিসের দিকে নজর দিবা, মাতৃকোষ থাকা মানে সেটা 2n ভাই। মাতৃ থাকা মানে সেটা কি বলতো? 2n। এবং এই 2n এর মধ্যে দেখো মায়োসিস প্রক্রিয়ায় তৈরি হবে হ্যাপ্লয়েড পুংরেণু। কোন পুংরেণু? হ্যাপ্লয়েড পুংরেণু। কেন? কারণ দেখো, স্পোর মাতৃকোষ 2n, এই 2n এর যখন আমি মিয়োসিস করবো তখন হয়ে যাবে সেটা n, এবং সেটা হয়ে যাবে তখন হ্যাপ্লয়েড পুংরেণু। কোন পুংরেণু বলো? হ্যাপ্লয়েড পুংরেণু। ক্লিয়ার এতটুকু? আচ্ছা আসো, অপরদিকে স্ত্রী সাইকাস উদ্ভিদের মাথায় থাকে স্ত্রী রেণুপত্র এবং ডিম্বকগুলোর সংখ্যা 2 থেকে 4 জোড়া, লাল বর্ণের ডিম্বক থাকে। আচ্ছা, লাগতেছে না এতটুকু? চলে আসি। দেখো,
একটা জিনিসের, সেটা হচ্ছে 2 কিনারের ডিম্বক সহ প্রতিটি স্ত্রী রেণু পত্রকে ফোনা তোলা সাপের মতো দেখায়, যা অনেক সময় কি নামে বিক্রি করা হয়? সর্পমণি। যার কি নামে বিক্রি করা হয়? সর্পমণি। তাহলে এই যে খেয়াল করো, অ্যাপোফাইসিসের একটু আগে আমি বললাম যে একটা সরু মাথার মতো সাপের ফোনার মতো যে অংশটুকু, আচ্ছা যে হোক, সাপের ফোনার মতো অংশটুকু যেটা বলতে যদি বোঝানো হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের এই যে মূলত স্ত্রী রেণুপত্রের পিনিউল সহকালে যেটা লাগে, এটাকে বলা হচ্ছে সাপের ফোনার মতো। আসল জিনিসটা মানে যদি বলা হচ্ছে যে সর্পগন্ধা নামে তাদেরকে বিক্রি করা হয় আর কি। এবং এই মানে সর্পগন্ধা বলাটা এটাতে ঠিক না, সর্পগন্ধা আমি একটু ভুল করে বলে ফেলছি আর কি। সর্পগন্ধা একটা আছে এইখানে, কারণ সর্পগন্ধা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, এটার নাম হচ্ছে সর্পমণি। বাট আদেও এটার কোনো ঔষধি গুণাগুণ নাই, এটার কোনো ঔষধি গুণাগুণ নাই। তাহলে বলো সরু মাথাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস। সরু মাথাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস। আমি মনে হয় প্রথম দিকে একটু অ্যাপোফাইসিসকে সাপের মাথার মতো বলেছিলাম, ওইটা একটু মনে রেখো না, ওকে। বাট এই যে পিনিউলের কথা যেটা বলা হয়েছে, পিনিউল, ওকে, পিনিউলের ক্ষেত্রে এবং যেটা মেগাস্পোরোফিল, অর্থাৎ আমাদের এই যে লেখা হচ্ছে স্ত্রী রেণুপত্র, এর কয়েকটা পিনিউল মিলে একসাথে সাপের ফোনার মতো লাগে, যাকে বলা হচ্ছে কি মণি বলতো? সর্পমণি। এটাকে কি মণি বলা হচ্ছে? সর্পমণি, যার কোনো ঔষধি গুণাগুণ নাই। আচ্ছা, স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, যেটা কিনা একটা আদি বৈশিষ্ট্য। দেখো, আর্কিগোনিয়া সৃষ্টি সাইকাসের একটা কোন বৈশিষ্ট্য? আদি বৈশিষ্ট্য। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আদি বৈশিষ্ট্য। চলো, পুং স্পোরোফিল এবং স্ত্রী স্পোরোফিলের মধ্যে পার্থক্য। আচ্ছা, পুং স্পোরোফিল দেখো, এরা পৃষ্ঠ সোরাস অবস্থিত, কোনো সোরাস থাকে না, এদের সোরাস গঠনের কোনো দরকার পড়ে না আর কি এটাতে, ওকে। এখানে কোনো আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, এখানে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। তাহলে বাচ্চারা তোমরাই বলো তো, আর্কিগোনিয়াম কার ক্ষেত্রে? স্ত্রী স্পোরোফিল বা মেগা স্পোরোফিলের ক্ষেত্রে। আর আর্কিগোনিয়াম কার ক্ষেত্রে সৃষ্টি হয় না? মাইক্রো স্পোরোফিল বা পুং স্পোরোফিলের ক্ষেত্রে। চলো, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এখানে দুই একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো, ফুলের ডাল এবং তরুণ সাজাতে সাইকাসের কচিপাতা ব্যবহার করা হয়। সাইকাস সার্সিনালিস হতে স্ফীতকন্দ এবং বীজ হতে এক প্রকার অ্যারোরুট বা বার্লি তৈরি করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সাইকাস সার্সিনালিস থেকে কি তৈরি করা হয়? বার্লি। আবার বলো, সাইকাস সার্সিনালিস থেকে কি তৈরি করা হয়? বার্লি। এবং সাইকাস রেভোলুটা এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এবং সাইকাস পেকটিনাটা, পতে পেকটিনাটা, পতে পাতা, তাহলে সাইকাস পেকটিনাটা উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে বলো, সাইকাস পেকটিনাটা উদ্ভিদের কচি পাতা কি হিসেবে ব্যবহৃত হয়? সবজি হিসাবে। কি হিসাবে? সবজি হিসাবে। তাহলে মাথায় থাকবে যাতে এই দুইটা, যাতে সাইকাস সার্সিনালিস বার্লি বা এরারুট হিসাবে, আর সাইকাস পেকটিনাটা কচি পাতা হিসাবে। আবৃতবীজী উদ্ভিদের দিকে আমরা একটু এখন চলে আসি আর কি। দেখো, আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে অলরেডি বলা হয়েছে যে আবৃতবীজী উদ্ভিদের সেটা হচ্ছে উলফিয়া। নাম কি? উলফিয়া মাইক্রোস্কোপিয়া। এবং এটার কতটুকু আকার বলো তো? 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, ওকে। আচ্ছা, এদের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, বৈশিষ্ট্য অলরেডি আমরা পড়ে ফেলছি। শুক্রাণু ফ্লাজেলাবিহীন। এরার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস, এদের দিনিষেক ঘটে এবং এদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। এদের শস্য কোনটা বলতো? ট্রিপ্লয়েড। এবং আর্কিগনের সৃষ্টি না হয় একটা উন্নত বৈশিষ্ট্য, কারণ আর্কিগনে হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য যেটা মূলত সাইকাসে থাকে, যেটা মূলত কি থাকে বলতো? সাইকাসে থাকে। উদ্ভিদ স্পোরোফাইট। উদ্ভিদ কোন ধরনের বলতো? স্পোরোফাইট। আগেরটাও যেটা ছিল সেটাও স্পোরোফাইট। চলে আসে এরপরের দিকে আর কি। দেখো, গ্যামেটোফাইট খুবই সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। সুস্পষ্ট জনক্রম বিদ্যমান। সুস্পষ্ট জনক্রম কি? বিদ্যমান। আর ওদের যে জনক্রম ছিল, ওদের জনক্রম ছিল হেটেরোমরফিক, মানে আলাদা আলাদা জনক্রম থাকে, ওকে। চলে আসে আর কি। দেখো, এখানে অবস্থানের কথা বলেছে, নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের মধ্যে পার্থক্য, এটা একটু জাস্ট একটু পড়ে নিব। পড়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে দেখো, পরাগায়নের মাধ্যম। এদের পরাগায়নের মাধ্যম শুধু বায়ু, আর আবৃতবীজীদের ক্ষেত্রে হতে পারে বায়ু, পানি, প্রাণী, কীট পতঙ্গ ইত্যাদি, যা যা মনে আসে আর কি সব। এদের দিনিষেক সাধারণত ঘটে না, ব্যতিক্রম এফেড্রা ব্যতীত, আর এদের দিনিষেক ঘটে। ক্লিয়ার? চলো আসে 1 নম্বরে। এদের গর্ভাশয় এবং গর্ভদণ্ড নেই। মাস্ট বি এদের গর্ভাশয় থাকবে এবং গর্ভদণ্ড থাকবে। কারণটা কি? গর্ভাশয় নাই মানে ফল নাই, গর্ভাশয় নাই মানে কি নাই? ফল নাই। ক্লিয়ার? বাট আবৃতবীজীদের তো ফল থাকে, ফল থাকে। চলো, আবৃতবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটা যে 15টি প্রজাতি বিশ্বব্যাপী মানুষের খাদ্যের যোগান দেয়। তাহলে বলো, খাদ্যের যোগান দেয় কতটি প্রজাতি? 15টি প্রজাতি। আর এর মধ্যে দেখবা সেটা হচ্ছে যে ঔষধি গাছ, মানে ঔষধি বাণিজ্য হয় আর কি মূলত। এছাড়া শতাধিক উদ্ভিদ থেকে অন্তত 120 ধরনের গুরুত্বপূর্ণ আধুনিক ওষুধ প্রস্তুত করা হয়। তাহলে বলো, কত ধরনের ওষুধ পাওয়া যায়? 120 ধরনের। আর আমাদের মূলত খাদ্যের যোগান দেয় বিশ্বব্যাপী সেটা কতটি প্রজাতি? 15টি প্রজাতি। আবৃতবীজী উদ্ভিদের গোত্র পরিচিতি,
ওকে, দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী মানে লিলি প্রজাতির, আর একটা হচ্ছে ম্যাগনোলিয়া। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস স্বভাব বা স্বরূপ, এর মধ্যে যাচ্ছি না আর কি আমি যেটাতে আসবো সেটা হচ্ছে মূল। মূলের ক্ষেত্রে একটু চলে আসে আর কি, বেশ গুরুত্বপূর্ণ জিনিস মূলের ক্ষেত্রে দেখো লেখা রয়েছে অস্থানিক মূল। অস্থানিক মূল শুধু উদাহরণের দিকে চলে যাবে, দেখো কেয়াবট অস্থু, কেয়াবট অস্থু। চলে আসো গুচ্ছমূল। ভাই গুচ্ছমূল হইতেছে কাদের বৈশিষ্ট্য? গুচ্ছমূল হইতেছে যারা একবীজপত্রী তাদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? একবীজপত্রীদের। যেমন হইতেছে ধান, গম, আখ, তারপরে কি হইতে পারে, নারকেল, তাল ইত্যাদি। চলে আসো পরাশ্রয় মূল। পরাশ্রয় মূল থাকে অর্কিডের। পরাশ্রয় মূল থাকে কাদের? অর্কিডের। এরপরের দিকে চলে আসো কাণ্ড। ওকে, কাণ্ডের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিস সেটার দিকে আসবে রাইজম। রাইজমের উদাহরণ আগে পড়ে আসো, আদা এবং হলুদ। টিউবার, ভাইরে টিউবারোসাম, টিউবারোসাম মানে আলু। তাহলে টিউবার থেকে আসে কোনটা বলো তো? আলু, গোল আলু, নট মিষ্টি আলু। মতে মিষ্টি মতে মূল। তাহলে মিষ্টি আলু কিসের অংশ? মূলের স্ফীত অংশ, কাণ্ডের নয়। তাহলে বলো আলু মানে টিউবারের উদাহরণ হচ্ছে আলু। তাহলে আলু হয় মূলত কাণ্ড থেকে। আলু হয়, গোল আলু হয় কই থেকে? কাণ্ড থেকে। বাট মিষ্টি আলু যেটা সেটা হয় কই থেকে বলতো? মিষ্টি আলু মূলত হবে মূল থেকে। মিষ্টি আলু হবে কই থেকে? মূল থেকে। চলো আসো বাল্ব। বাল্বের মতো দেখতে কি? এই যে দেখো বাল্বের মতো দেখতে হচ্ছে, ধরে রাখো এই যে এরকম। বাল্বের মতো দেখতে কি? পেঁয়াজ রসুন না রে ভাই? তাহলে বাল্বের উদাহরণ হবে কি? পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর রসুন। চলে আসো রানার। রানার হইতেছে যে রান করে করে চলে যায়, ধরে রাখো এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা, বোঝানোর জন্য বললাম। উদাহরণ হচ্ছে থানকুনি এবং আরেকটা উদাহরণ কচুর লতি। তাহলে রানারের উদাহরণ কি? থানকুনি এবং কচুর লতি। আমার সাথে সাথে বলো রানারের উদাহরণ কি? থানকুনি এবং কচুর লতি। চলো পাতা। পাতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবে, একটা আদর্শ পাতার অংশ থাকে তিনটা। এই প্রশ্নটা সরাসরি আসতে পারে, যেমন পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। তাহলে বলে একটা আদর্শ পাতার অংশ কয়টা? তিনটা। আবার বলে একটা আদর্শ পাতার অংশ কয়টা? তিনটা। কি কি? পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। ক্লিয়ার? এর মধ্যে যেটাতে লেখা রয়েছে সেটা হচ্ছে পাতার বোটাই হইতেছে পিটিওল। পাতার বৃন্ত মানে বোটা, বোটাই হইতেছে কি? পিটিওল। আর যদি পিটিওল, পাতার বোটা হইতেছে পিটিওল, যদি এই পিটিওল বা বোটা না থাকে তখন তাকে বলা হচ্ছে সেসাইল। এইটা পরীক্ষাতে বেশ আসে, এইটা পরীক্ষাতে বেশ আসে। তাহলে আমার সাথে সাথে জাস্ট দুইবার বলো, বোটা না থাকলে সেসাইল, বোটা মানে বৃন্তহীন, বোটা না থাকলে সেসাইল, বোটা না থাকলে সেসাইল। গুড, ভেরি গুড। ল্যামিনা, ল্যামিনা হচ্ছে পত্রফলক। এই প্রশ্নটা আসে যেটা পাতার প্রধান অংশ। তাহলে বলো পত্রফলক পাতার কি অংশ? প্রধান অংশ। তাহলে বলো পাতার প্রধান অংশ কোনটা? পত্রফলক। পাতার প্রধান অংশ কোনটা? পত্রফলক। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা ঠিক আছে। চলো মুক্ত পার্শ্ব উপপত্র, সিম্পল লিফ, কম্পাউন্ড লিফ, অনেকগুলো থাকে আর কি। অচুর পক্ষল যৌগিক পত্র, এটার উদাহরণ অনেক ক্ষেত্রে আসে। যার চূড়া নাই, উদাহরণ হচ্ছে বাদর লাঠি, বাদর লাঠি। সচুর পক্ষল যৌগিক পত্র, যার চূড়া থাকবে গোলাপ গাছের পাতা, গোলাপ গাছের পাতা। ওকে, আচ্ছা এরপরে দিকে চলে আসো দ্বিপক্ষল যৌগিক পত্র, এটাকে বলা হয় কৃষ্ণচূড়া বৃক্ষ। দ্বিপক্ষল কৃষ্ণ, ওকে। আর ত্রিপক্ষল যদি হয় তখন সেটা হবে সজিনা। সেটা হবে কি? সজিনা। আমি তোমাদের বেশি ইয়েটের দিকে যাচ্ছি না আর কি, বুঝছো? বাট যতটুকু সহজ সরল ভাবে পড়ানো যায় গুরুত্বপূর্ণ জিনিসগুলোর দিকে বেশি ফোকাস করবো। আসো এরপরে দেখো পাতার ভিনেসার মানে শিরাবিন্যাস। আমরা জানি দুই ধরনের শিরাবিন্যাস, একটাকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস আর একটাকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। জালিকাকার শিরাবিন্যাস থাকবে দ্বিবীজপত্রী উদ্ভিদে। যেমন আমের পাতার লাইটের দিকে তাকালে তুমি দেখবে আমের পাতা এরকম জালের মতো ছড়াই গেছে শিরাটা। তাহলে বলো লেখা রয়েছে রেটিকুলেট ভিনেশন। রেটিকুলেট ভিনেশন মানে জালিকা শিরাবিন্যাস, জালিকা শিরাবিন্যাস। উদাহরণ থাকে কাদের বলতো? দ্বিবীজপত্রী উদ্ভিদের। প্যারালাল মানে সমান্তরাল শিরাবিন্যাস, এটা মূলত থাকে কাদের বলতো? একবীজপত্রী উদ্ভিদের। কাদের থাকে? একবীজপত্রী উদ্ভিদের। ক্লিয়ার? চলে আসো পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। ওকে, পুষ্পমঞ্জরি মূলত কি জানি দেখো, কাণ্ডের শীর্ষমুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপরে পুষ্পের যে বিন্যাস পদ্ধতি তাকে বলা হচ্ছে মূলত পুষ্পমঞ্জরি। একটা হচ্ছে রেসিমাস এবং সাইমস। রেসিমাস এবং সাইমস। তাহলে বলো পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরোসেন্স, ইনফ্লোরোসেন্স এটা কয় ধরনের? দুই ধরনের, সাইমস এবং রেসিমাস। যেটা মূলত রেসিমস এটাকে বলা হচ্ছে অনিয়মিত, আর সাইমস মানে নিয়মিত। মানে যখন ফুল উলন হবে তখন প্রত্যেকটা ফুল দেখতে একই রকম আকার আকৃতির হবে। আর যেটা হচ্ছে রেসিমস, এদের ফুলের ক্ষেত্রে কি হবে জানো? এদের ফুলের ক্ষেত্রে হবে যে কিছু কিছু ফুল যেটা আগে ফুটছে তার আকারে বড়, আর যেটা ফুলগুলো পরে ফুটছে তার আকারে হবে ছোট। মানে নিচের দিকে থাকবে যেমন রজনীগন্ধা, নিচের দিকে থাকবে বড় বড় ফুল আর উপরের দিকে থাকবে ছোট ছোট কলি। এটা হচ্ছে অনিয়মিত। এটা হচ্ছে কি? অনিয়মিত। রেসিমস বা অনিয়ত
পুষ্পবিন্যাস। চলো আসো রেসিম কি আসে, রেসিম। রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা। রেসিমের উদাহরণ কি, সরিষা। চলো আসি স্পাইক। এটা মনে রাখার একটা কথা বলি, স্পাইক মানে কাটা। তাহলে রজনীগন্ধার ক্ষেত্রে এই ধরনের স্পাইক থাকে, দেখছো এই ধরনের কি থাকে, ফুলের মতো স্পাইক থাকে। তাহলে রজনীগন্ধা, স্পাইকের উদাহরণ কি বলতো, রজনীগন্ধা আর স্পাইকলেট। স্পাইকলেট মানে কি, ছোট ছোট কাটা। আচ্ছা, তুমি গম এবং ধানের উপর যদি হাত দাও, বা গম এবং ধানকে যদি তুমি কাপের উপর দিয়ে টান দাও, দেখবা আটকায় গেছে। কেন? তার গায়ে ছোট ছোট শুং থাকে। তাহলে এই ছোট ছোট শুঙ্গ বা শুঙের মতো যে অংশ, এটাকে বলা হচ্ছে স্পাইকলেট। ওকে, স্পাইকলেট তাকে বলা হচ্ছে কি, স্পাইকলেট। আমি মনে একটু বলে ফেলেছিলাম স্পাইকলেট, না রে ভাই, এটা হবে স্পাইকলেট। তাহলে বলো স্পাইকলেট কাদের থাকবে, ছোট ছোট কাটা থাকে ধান গমের বডিতে। তাহলে দেখো এটা মূলত থাকবে ধান এবং গম, ধান এবং গম। তাহলে বলো রেসিম সরিষা, রেসিম কি, সরিষা। স্পাইক কি, রজনীগন্ধা। স্পাইকলেট কি, স্পাইকলেট ছোট ছোট কাটা, ধান এবং গম, ধান এবং গম। ক্লিয়ার? এদের বডিতে থাকে অপুষ্প গ্লোম, সপুষ্প গ্লোম এবং থাকে প্যালিয়া। দেখাই দিচ্ছি পরবর্তীতে, ওকে দেখাই দিব আর কি। চলো আসো ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি। ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি মানে এইরকম করে ফুল ধরে যেটা। তাহলে এইরকম করে ফুল শিরোমঞ্জুরি ধরে কার বলতো? সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে কোনটা জানো? সূর্যমুখী। সূর্যমুখী। তাহলে চলো তো দেখি তো ক্যাপিচুলাম বা আমাদের শিরোমঞ্জুরির উদাহরণের দিকে কি কি আছে। এদের আসে মূলত গাঁদা এবং সূর্যমুখী ফুল। এই যে দেখো ক্যাপিচুলাম এইরকম করে ধরে আর কি এটাতে। চলো আসি এরপরে নিয়মিত ফুল মানে সাইমস। সাইমসের ক্ষেত্রে আমাদের উদাহরণ একটাই, সেটা মনে রাখবা, সেটা হচ্ছে জবা। দেখবা জবার যখন একটা ফুল ফোটে, এর প্রত্যেকটা বৃত্তি বলো, দল বলো বা বৃত্তাংশ বলো বা উপবৃত্তি বলো, সবগুলোর আকার আকৃতি একই রকম, কোনো ছোট বড় নাই। এই জন্য এটা হচ্ছে সাইমস বা নিয়মিত। চলো আসি এরপরে দেখো স্তবকের ক্ষেত্রে। দেখো সাধারণত 4টি স্তবক থাকে। ওকে, কি কি স্তবক ফুলের? 9-10 ছিল 5টি। তাহলে দেখো ক্যালিক্স, তারপরে দেখো করলা, এরপরে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তাহলে ক্যালিক্স মানে হচ্ছে বৃতি, করলা মানে হচ্ছে দলমণ্ডল, পুংস্তবক 3 নাম্বার আর স্ত্রীস্তবক কত নাম্বার? 4 নাম্বার। তাহলে একটা বলতো ফুলের, একটা আদর্শ ফুলের অংশ কয়টা? 4টা। ইন্টারমিডিয়েট অনুসারে 4টা। বলো একটা পাতার অংশ কয়টা? একটা পাতার অংশ হচ্ছে 3টা। এর মধ্যে যেটা ল্যামিনা বা পত্রফলক, এটাকে বলা হচ্ছে পাতার প্রধান অংশ। এটাকে বলা হচ্ছে পাতার কি অংশ? প্রধান অংশ, প্রধান অংশ। চলো ক্যালিক্স থেকে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, ক্যালিক্স বা বৃতি। এই বৃতির প্রত্যেকটা সদস্যকে, বৃতির প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে বৃত্তাংশ বা সেপাল। আবারও বলো বৃত্তাংশ বা কি? সেপাল। আর করলা বা দলমণ্ডল এর প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে পেটাল। মনে রাখবা এই করলা বা দলমণ্ডলকে বলা হয় পাপড়ি। এইভাবে আমি মনে রাখলাম, পাপড়ি পেটাল, পথে পাপড়ি পথে পেটাল, পথে পাপড়ি পথে পেটাল। তাহলে দেখো করলা বা দলমণ্ডলের প্রত্যেকটা সদস্য হইতেছে পাপড়ি, পাপড়িতে হবে পেটাল, পাপড়িতে হবে কি বলতো? পেটাল। ওকে, আর বৃত্তাংশকে বলা হবে কি? সেপাল। চলো এস্টিভেশন মানে পুষ্পপত্র বিন্যাস। এস্টিভেশন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে আমাদের, এস্টিভেশন থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে আর কি। ওকে চলো খেয়াল করি কি কি। দেখো ওপেন মানে মুক্ত, এরপরে ভালভেট রয়েছে, এরপরে ইমব্রিকেট রয়েছে। ভাই এস্টিভেশন আমি 4 স্টার দিয়ে দিলাম তোমাদের এখানে। ওকে 4 স্টার দিয়ে দিলাম। মানে কি এস্টিভেশন কি? দেখো মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে, তাকে বলা হচ্ছে মূলত এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। ভাই পুষ্পপত্র বিন্যাস মানে কি? পুষ্পের পাতার বিন্যাস। তো পুষ্পের পাতা বলতে কি বোঝায়? পাপড়িকে বোঝায়। তাহলে পাপড়িগুলো কেমন অবস্থায় রয়েছে? কারো কারো পাপড়ি খোলা অবস্থায় থাকে, একটা সাথে আরেকটি স্পর্শ অবস্থায় থাকে না। কারো কারো পাপড়ি কি থাকে বলতো? এইরকম পেঁচানো থাকে, রাইট? পেঁচানো থাকে, যাকে বলে যে টুইস্টেড, দড়ির মতো পেঁচানো থাকে। আবার কারো কারো পাপড়ি ধরে রাখো প্রান্তটা শুধু স্পর্শ করে থাকে ইত্যাদি। তাহলে দেখো ওপেন বা মুক্ত, এটা উদাহরণটা মনে রাখবে হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজের বৃত্তির এস্টিভেশন এবং জবার উপবৃত্তি। জবার কি বৃত্তি? উপবৃত্তি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ওপেন বা মুক্তের উদাহরণ হবে জবার উপবৃত্তি। জবার কি বৃত্তি? উপবৃত্তি হইতেছে মুক্ত। চলো ভালভেট বা প্রান্তস্পর্শী, এটা আসবে জবার উপবৃত্তির উপরের দিকে কি থাকে বলতো? বৃত্তি থাকে। তাহলে এটার মূলের উদাহরণ দেওয়া রয়েছে, দেখো জবা ফুলের বৃত্তির এস্টিভেশন অথবা আকন্দ বাবলা। আকন্দ বাবলা। তাহলে জবা ফুলের উপবৃত্তি মুক্ত, জবা ফুলের বৃত্তি সেটা হচ্ছে ভালভেট, সেটা হচ্ছে কি? ভালভেট বা প্রান্তস্পর্শী। আর জবা ফুলের দলমণ্ডল এটা হচ্ছে টুইস্টেড বা পেঁচানো। এই যে দেখো মুক্ত, মুক্ত আসবে তাহলে কি? উপবৃত্তি। জবা ফুলের কি বৃত্তি বলো? উপবৃত্তি মুক্ত। প্রান্তস্পর্শী কি উদাহরণ আসবে? জবা ফুলের বৃত্তি। টুইস্টেড বা পেঁচানো, এটা কি উদাহরণ আসবে? জবা ফুলের পাপড়ি। জবা ফুলের কি বলো? পাপড়ি। জবা ফুলের কোনটা? পাপড়ি আসবে এটার উদাহরণ। ক্লিয়ার? এখন একটু চলে আসে আর কি। দেখো লেখা রয়েছে ইমব্রিকেট। কি লেখা রয়েছে? ইমব্রিকেট। ইমব্রিকেট দেখো কি কি মনে রাখবো, কি বলতো? কক বা কাকা,
মনে রাখবো কি? ইমব্রিকেট কাকা, ইমব্রিকেট কাকা। কিভাবে মনে রাখবো ইমব্রিকেট কাকা? সেটা হচ্ছে কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা, কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা। তাহলে দেখো কাকা বা কাক যেটাই বলে না কেন, ওকে, তাহলে দেখো ইমব্রিকেট কাকা বা কাক, ইমব্রিকেট কাক, ইমব্রিকেট কাক, ইমব্রিকেট কাক। আমার সাথে বলো কালকাসুন্দা এবং কৃষ্ণচূড়া। মনে রাখার জন্য যে যেভাবে পারো মনে রাখতে পারো। চলে আসো কুইন কানসিয়াল, কুইন কানসিয়াল। এটার ক্ষেত্রে আসে কোনটা বলো তো? পেয়ারা এবং সরিষা, পেয়ারা এবং সরিষা। লাস্টের দিকে দেখো ভেক্সিলারি। এই ভেক্সিলারিটা মূলত দেখা যায় শিমের ক্ষেত্রে। আমি যদি শিমের ফুলের দিকেও তাকাই, এই ধরনের একটা অংশ দেখা যায় শিমের ফুলে। তাহলে ফুল ফল একটু দেখতে হবে, তাহলে ভিজুয়ালাইজেশনটা বাড়বে এবং মনে থাকার সম্ভাবনা বেড়ে যাবে আর কি। তাহলে এটা দেখা যায় মূলত মটরশুঁটিতে এবং শিমে, মটরশুঁটিতে এবং শিমে। তাহলে তিনটা জিনিস এদিকে খেয়াল করো, ইমব্রিকেট কাক বা কাকা, ইমব্রিকেট কাক বা কাকা। তাহলে কি? কালকাসুন্দা, কৃষ্ণচূড়া। তাহলে পুষ্পপত্র বিন্যাস কালকাসুন্দা এবং কৃষ্ণচূড়া। চলো আসো পেয়ারা, পেয়ারা কুইন কানসিয়াল, সরিষা, সরিষাও কি? কুইন কানসিয়াল। তাহলে পেয়ারা এবং সরিষা কি? কুইন কানসিয়াল। আমি কোনো তোমাদের নেমনিক দিচ্ছি না আর কি, মূলত বুঝছো? অনেক ছড়াটড়া তোমরা মুখস্থ করছো, এখন আর আমি এইদিকে যাচ্ছি না আর কি। এবং ভেক্সিলারি, ভেক্সিলারির উদাহরণটা হবে কি বলতো? শিম এবং মটরশুঁটি, শিম এবং মটরশুঁটি। ক্লিয়ার এতটুকু জিনিস ভাই? চলো আমরা এখন একটু যাই এমসিকিউর দিকে, একটু মনোযোগ দিই। চলো এমসিকিউ আমরা পাই কিনা আর কি একটু যাই। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা? সেটা হচ্ছে ওলফিয়া। এবং আমরা জানি ওলফিয়ার কতটুকু সাইজ বলতো? 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। ক্লিয়ার এতটুকু জিনিস? চলো সাতের পরে দেখে একটু চলে আসবো 8 নাম্বার। আটে কি বলেছে? বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদ কোনটা? পড়ানো শেষ। সিকুয়া সিম্পারভেরেন্স, নগ্নবীজ উদ্ভিদ যেটা, সিকুয়া সিম্পারভেরেন্স। এই সিকুয়া সিম্পারভেরেন্স কার উদাহরণ বলতো? নগ্নবীজের উদাহরণ মনে হয়, সিকুয়া সিম্পারভেরেন্স। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, সিকুয়া সিম্পারভেরেন্স নগ্নবীজের উদাহরণ। একটু ওয়েট করো তো, আমি একটু দেখে নিই তো। ঠিক আছে, সিকুয়া সিম্পারভেরেন্স। ওকে, চলো এরপরের দিকে চলে আসি আর কি। আমরা সিকুয়া সিম্পারভেরেন্স আমরা পড়ে ফেলছি আর কি, তাই না? আচ্ছা, সিকুয়া সিম্পারভেরেন্স এর পরবর্তীতে আমরা একটু চলে যাই আর কি, দেখি এই উত্তরটা কে দেয় আর কি। তোমরা দিচ্ছ কৃষ্ণচূড়া, এর পুষ্পপত্র বিন্যাস মানে এস্টিভেশন কোনটা? একটু আগে বলছি ইমব্রিকেট কি? কাক, ইমব্রিকেট কাক, ইমব্রিকেট কাক। ওকে, তাহলে ইমব্রিকেটের উদাহরণ কি কি বলতো? কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা। তাহলে কৃষ্ণচূড়া এবং কি কাসুন্দা বলতো? কাল কাসুন্দা। কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা কার উদাহরণ? ইমব্রিকেটের উদাহরণ। আবারও বলো কার উদাহরণ? ইমব্রিকেটের উদাহরণ। দিতে থাকো। 8-এর উত্তর, 9-এর উত্তর কি? 9-এর উত্তর হচ্ছে ইমব্রিকেট বা 4। চলে আসে এরপরে 10। জবা ফুলের দলমণ্ডলের পুষ্পপত্র বিন্যাস কোনটি? জবা ফুলের দলমণ্ডলের পুষ্পপত্র বিন্যাস। ভাইরে, জবা ফুলের দলমণ্ডল, জবা ফুলের 3টা ছিল। একটা ছিল উপবৃত্তি, একটা ছিল কি বৃত্তি? উপবৃত্তি। একটা ছিল বৃত্তি, ক্লিয়ার। আর আরেকটা ছিল দলমণ্ডল বা পাপড়ি। এটা ছিল মুক্ত বা ওপেন, মুক্ত বা ওপেন। এটা ছিল প্রান্তস্পর্শী বা ভালভেট, প্রান্তস্পর্শী বা কি? ভালভেট। আর দলমণ্ডল যেটা, এটা ছিল পেঁচানো বা টুইস্টেড। পেঁচানো বা কি স্টেট বলো তো বাবা? টুইস্টেড। পেঁচানো বা কি স্টেট? টুইস্টেড। তাহলে বলো দলমণ্ডল কোনটা হবে? ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, ইমব্রিকেট হবে না, ভেক্সিলারি হবে না, ভালভেট প্রান্তস্পর্শী এটাও হবে না, টুইস্টেড। রাইট অ্যান্সার হচ্ছে 10-এর খ, 10-এর খ। চলো 11 নম্বরে যাই। জবা ফুলের অমরা বিন্যাস কেমন? চমৎকার একটা কথা বলছে। ওকে, জবা ফুলের অমরা বিন্যাস কেমন? জবা ফুলের অমরা বিন্যাসের যদি একটা কথা বলে ধরে, এটা এরকম। আমার চিত্র খুব একটা ভালো হয় না, বুঝছো?
ওকে, এদেরকে মূলত 5টা ভাগে ভাগ করা যায় কি, বুঝছো? এরকম করে যদি লাইন বের করা যায় তাহলে দেখো চমৎকার ভাবে 5টা অক্ষে ভাগ করা যাচ্ছে, মানে প্রত্যেকটা অক্ষেই একটা চমৎকার সমান ভাগে প্রতিসাম্যতা তাদের দেখা যায়। তাহলে এদের অমরা বিন্যাসটা হচ্ছে মূলত দেখো তো এক্সাইল বা অক্ষ দ্বারা ভাগ করা যাচ্ছে, মানে কি এটা বলতো? অক্ষীয়। এদের অমরা বিন্যাসটা মূলত কি বলতো? অক্ষীয়। ওকে, আর যেটা মূলত পৈশী গোত্র, মানে পৈশী গোত্র বলতে আমরা জানি ধান, গম। ওকে, ধান গমের অমরা বিন্যাসটা হইতেছে মূলত কি বলতো? মূলীয়। ধান গমের অমরা বিন্যাসটা কেমন বলতো? মূলীয়। আবারও বলো, ধান গমের অমরা বিন্যাসটা কেমন বলতো? মূলীয়। ধান গমের অমরা বিন্যাস মূলীয়। আর মালবেসী গোত্র, মালবেসী গোত্র যেটা মানে জবা ফুল, জবা ফুলেরটা হইতেছে মূলত অক্ষীয় অমরা বিন্যাস। এটা আমরা দেখবো, তো পরবর্তীতে দেখবই। মটরশুটিতে কোন ধরনের অমরা বিন্যাস দেখা যায়? মটরশুটি, আমরা জানি শিম এবং মটরশুটি, শিম এবং মটরশুটি, শিম এবং কি শুটি বলো? মটরশুটি। এটা দেখতে হইতেছে ওই ভেক্সিলারির মতো। কিসের মতো? ভেক্সিলারির মতো। তাহলে একটু খেয়াল করি, ও অমরা বিন্যাসের কথা বলছে আর কি, তাই না? মটরশুটি। ওকে, তাহলে মটরশুটি এটা হচ্ছে শিম এবং মটরশুটির ক্ষেত্রে যেটা পুষ্পপত্র বিন্যাস সেটা ছিল ভেক্সিলারি। পুষ্পপত্র বিন্যাস ছিল ভেক্সিলারি, মানে এস্টিভেশন ছিল ভেক্সিলারি। ক্লিয়ার? কিন্তু এখানে বলেছে অমরা বিন্যাসটা কেমন? মটর। আমি এটা মনে রাখি কেমনে জানো? মটর পার্ক করি। মটর কি করি বলতো? আমরা আমাদের যে কোনো মটর আমরা পার্কিং লটে নিয়ে যাই। তাহলে পার্কিং লট বলতে আমরা কি বুঝবো আর কি মটরশুটির ক্ষেত্রে? তাহলে সেটা হবে মূলত প্রান্তীয়। মটর কি করি আমরা? পার্কে রাখি, মানে কি? প্রান্তীয়। রাইট অ্যান্সার হবে মূলত প্রান্তীয়। 12-এর উত্তর। 12-এর উত্তর কে দিচ্ছে আর কি? ডি, মটরশুটি। ইয়েস, সামনে উত্তর দিচ্ছে হ্যাঁ, ধান হচ্ছে মূলীয় আর কি। রাইট, ভেরি গুড। চলো এরপরের দিকে আমরা যাই। শশাতে কোন ধরনের অমরা বিন্যাস থাকে? শশাতে কোন ধরনের অমরা বিন্যাস থাকে? চলো, তার মানে অমরা বিন্যাস থেকে এত প্রশ্ন আসতেছে, তাহলে অমরা বিন্যাসের দিকে আমরা একটু চলে যাই। চলো আমরা একটু পড়ি অমরা বিন্যাসটা। ওকে, আচ্ছা, অমরা বিন্যাস পড়ার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস একটু দেখাই দিই আর কি। ওকে, দেখো এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবক। পুংস্তবককে বলা হচ্ছে কত নম্বর স্তবক বলতো? তৃতীয় স্তবক। পড়ে যাও, এমসিকিউ সলভ হবে, পড়ে যায় একটাবার। এই যে অ্যান্ড্রিসিয়ামের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে কি? পুংকেশর। আমরা জানি পুংকেশর বা স্ট্যামেন, পুংকেশর বা স্ট্যামেন, মানে পুরুষদের স্ট্যামেনে অনেক বেশি, এই জন্য দেখাও বলা রয়েছে স্ট্যামেন, জাস্ট মনে রাখার জন্য। এবং পুংকেশরের দণ্ডকে বলা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড, আর মাথাকে বলা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। তার মানে পুংকেশরটা দেখতে ঠিক এইরকম অংশটুকু, বুঝছো? ঠিক এইরকম অংশ, এর অংশ থাকে এই জায়গাটাতে। তাহলে এই যে এই অংশটুকু এটাকে বলা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড, আর এই যে অংশটুকু বলা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। আর পরাগধানী ভেতরে থাকে মূলত পোলেন গ্রেইন বা পরাগরেণু। আচ্ছা দেখো, সাধারণত 6টি পুংকেশরের মাঝে যদি 4টি লম্বা এবং 2টি খাটো হয় তখন তাকে বলা হচ্ছে টেট্রাডিমানাস। বাবারে, প্রশ্ন এখানে আসতে পারে, টেট্রাডিমানাসে, টেট্রাডিমানাসে পুংকেশর কতটি? তুমি তো চোখ বন্ধ করে মারবা 4টা, যেহেতু টেট্রা লেখা রয়েছে। মনে রাখো টেট্রাডিমানাসে পুংকেশর হচ্ছে 6টি। আবারও বলো কয়টি? 6টি। আর যদি বলা হয় যে ডাইডিমেনাস, ডাইডিমেনাস, ডাই মানে 2 মনে করিল না, তাহলে ডাইডিমেনাসে পুংকেশর কয়টা? 4টা। তাহলে টেট্রাডিমানাসে পুংকেশর 6টা, বাট লম্বা পুংকেশর 4টা। ডাইডিমেনাসে পুংকেশর 4টা, বাট লম্বা হইতেছে কয়টা? 2টা। মাথায় রাখতে হবে আর কি। পরাগধানীর মধ্যে দেখো সর্বমুখ, সর্বমুখ পরাগধানী একটাই মাথায় রাখবে, সেটা হচ্ছে ধানের পরাগধানী, পরীক্ষাতে আসে। ওকে, বৃক্ষাকার পরাগধানী, এটা থাকে মূলত জবার পরাগধানী। কেমন পরাগধানীটা থাকে? এই যে এরকম, এই যে এরকম পরাগধানী থাকে, বুঝছো? বৃক্ষের মতো থাকে, তাহলে জবার পরাগধানী থাকে এটাতে। চলো এরপর দিকে চলে আসি আর কি। দেখো গাইনিসিয়াম, গাইনিসিয়াম মানে গাইনি মানে স্ত্রী, তাহলে এটা কত স্তবক? 4র্থ স্তবক। ক্লিয়ার? এর প্রত্যেকটা সদস্যকে বলা হয় কার্পেল, স্ত্রীকেশর বা গর্ভপত্র। গর্ভপত্র, এই গর্ভপত্রের মধ্যে দেখো কি লেখা রয়েছে? এদের ডিম্বাশয় বা গর্ভাশয় থাকবে, যেটা স্ফীত অংশ। এরপরে দেখো শুরু একটা অংশ থাকে যার নাম হচ্ছে স্টাইল বা গর্ভদণ্ড, মেয়েরা স্টাইল করতে ভালোবাসে, গর্ভদণ্ড। এবং মাথাটাকে বলা হচ্ছে স্টিগমা বা গর্ভমণ্ড। তার মানে কি জিনিসটা কি দাঁড়াচ্ছে? দেখো জিনিসটা দাঁড়াচ্ছে ঠিক এইরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। ক্লিয়ার? আমি যদি এটা এইভাবে একটু ড্র করি, ক্লিয়ার? ধরে রাখো এইভাবে দাঁড়াতে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে গর্ভাশয়। স্ফীত অংশ কি বলতো? স্ফীত অংশ হচ্ছে গর্ভাশয়। গেল এই যে এটা, এটা স্টাইল, এটা কি নাম বলতো? গর্ভদণ্ড বা স্টাইল। আর এই যে দেখো এটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড মানে মাথায় দিকে থাকবে, গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। ওকে, আর এই গর্ভমুণ্ডকে বলা হচ্ছে স্টিগমা। বলো তাহলে গর্ভমুণ্ডের অপর নামটা কি? স্টিগমা। গর্ভমুণ্ডের অপর নামটা কি? স্টিগমা। ক্লিয়ার?
চলো এরপরে দেখো লেখা রয়েছে কি পেরিয়ান্থ। এই পেরিয়ান্থ মানে পুষ্পপুট, মাথায় একটু রাখো। পেরিয়ান্থ মানে কি? পুষ্পপুট। পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে বলা হয় টেপাল। কিভাবে মনে রাখবো? ট পুষ্পপুট, ট তে টেপাল। আরেকটা ছিল কি? পেটাল। পেটাল ছিল, তাহলে পথে পেটাল, পথে পাপড়ি, তাহলে দলমণ্ডল বা পাপড়ির সদস্যকে বলা হচ্ছে পেটাল, পেটাল। আর পুষ্পপুট ট, ট থেকে বলা হচ্ছে টেপাল, তাহলে পুষ্পপুট ট, ট থেকে কি বলা হচ্ছে বলতো? টেপাল বলা হচ্ছে। কি বলা হচ্ছে? টেপাল বলা হচ্ছে। ক্লিয়ার এতটুকু? তাহলে পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে টেপাল। ওকে, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস যেটাতে আসে সেটা হচ্ছে এইখানে একটা দেখো, সেটা হচ্ছে অপ্রতিসম ফুল। ভাই এটা যে এতবার বেশি আছে। অপ্রতিসম ফুলের উদাহরণ কলাবতী, কলাবতী, কলাবতী। আবার বলো, অপ্রতিসম ফুলের উদাহরণ কি? কলাবতী। এখন আসো, বহু প্রতিসম ফুলের উদাহরণ কি? অনেক ভাগে ভাগ করা যাচ্ছে, অনেক অক্ষ বরাবর ভাগ করা যাচ্ছে। সরিষা এবং জবা, সরিষা এবং জবা। অসমাঙ্গ ফুলের উদাহরণ হচ্ছে মটরশুঁটি। ভাই ভুল যাবে এই দুইটার মধ্যে, অপ্রতিসম আর অসমাঙ্গ। অপ্রতিসম আর অসমাঙ্গ। অপ্রতিসম যাদেরকে কোনো সমান ভাগে ভাগ করা যায় না, কলাবতী। আর অসমাঙ্গ, অসমাঙ্গ মানে বিষম আকার আকৃতি বিশিষ্ট তাদের, ওকে, এটা হচ্ছে মটরশুঁটি। অসমাঙ্গ মটরশুঁটি, ওকে। আর অপ্রতিসম হচ্ছে কলাবতী। এটা একটু মাথায় রাখো, দুইটার মধ্যে ভুল যেতে না যায়। ক্লিয়ার? চলো এখানে দেখো লেখা হচ্ছে প্রেজেন্টেশন বা অমরবিন্যাস। এই অমরবিন্যাসের ফার্স্ট অফ অল এই ছবিটা দিকে একটু তাকাই দেখো। আমরা যদি এই এক্সাইল লেখা রয়েছে না আর কি, দেখো এক্সাইল, এক্সাইল একটু আগে বলেছি অক্ষ বরাবর ভাগ করা যায়, যেমন জবা, যেমন কি জবা। এবারে দেখো মার্জিনাল, মার্জিনালটা দেখো দেখতে লাগতেছে একটা ধানের মতো। ধানের খোসার সাথে কিন্তু তার বীজ লেগে থাকে। ধানের খোসার সাথে তার কি লেগে থাকে বলতো? বীজ লেগে থাকে। তাহলে মার্জিনাল, মার্জিনাল, মার্জিনালের উদাহরণ হবে কিন্তু ওই যে দেখবা মানে একদম মানে ধানের মতো যে জিনিসগুলো থাকে আর কি। এবং একটা জিনিস এদের উদাহরণের দিকে থাকবে, সেটা হচ্ছে শিম এবং মটরশুঁটি। মতে মার্জিনাল, মতে মটরশুঁটি, এইভাবে একটু মনে রাখতে পারো। কি? মতে মার্জিনাল, মতে কি শুঁটি বলো? মটরশুঁটি, মতে মটরশুঁটি। চলো এক্সাইল মানে অক্ষীয়। অক্ষীয় আসে কোনটা? জবা আর একটা ঢেঁড়স। এরপরে দেখো ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল মানে মাঝখান থেকে চারিদিকে চলে গেছে আর কি, মাঝখান থেকে চারিদিকে চলে গেছে। উদাহরণ হতেছে দেখো ফ্রি সেন্ট্রালের তুত, তুতে বা নুনিয়া শাক, এটা পরীক্ষাতে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো প্যারেটাল, এটা আমরা প্রায় দেখি আর কি। সেটা হতেছে প্যারেটালটা দেখা যায়, তুমি যদি একটা শশা কাটো না গোল করে, তাহলে তুমি দেখবা এই ধরনের অংশ তুমি দেখতে পাবা প্যারেটাল। তাহলে শশার মতো, তাহলে বলো প্যারেটালের উদাহরণ কি হবে বলো তো? শশা এবং লাউ। তাহলে বলো প্যারেটালের উদাহরণ কোনটা? শশা লাউ। আবার বলো প্যারেটালের উদাহরণ কোনটা? শশা এবং লাউ। এরপরে দেখো সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল এটা কোথায় দেখতে পারবা? এটা দেখতে পাবা শাপলাতে, সুপারফিশিয়াল শাপলা। যারা মূলত গ্রামের দিকে শাপলার ভ্যাট খাইছো না, ভাট বলো বা যেটাই বলো না কেন, শাপলার ফল খাইছো যেটা হয়, ওই শাপলার ফল ঠিক এইভাবেই পেঁচানো থাকে ভেতরের দিকে আর কি, আবৃত থাকে। তাহলে সুপারফিশিয়াল শাপলা, দেখো কথার সাথে মিল হচ্ছে, সুপারফিশিয়াল শাপলা, সুপারফিশিয়াল শাপলা। তাহলে দেখো সুপারফিশিয়াল উদাহরণ কি? শাপলা এবং পদ্ম, শাপলা এবং পদ্ম। এরপর দেখো লেখা হচ্ছে বেজাল আর লেখা হচ্ছে এপিকাল। বেজ মানে মূলীয়, বেজ মানে কি? মূলীয়। মূলের দিকে থাকে কোনটা? মাটির সাথে লেগে থাকে যারা পয়েসি গোত্র, মূলত ধান, মূলত কোনটা? ধান। তাহলে দেখো বেজালের উদাহরণ কি আসতেছে বলতো? বেজাল বা মূলীয় সূর্যমুখী, ধান এবং ত্রিধারা। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ধান। আর চলো আসে এপিকাল মানে শীর্ষক, এটা হচ্ছে ধনিয়া এবং লাল পাতা, ধনিয়া এবং লাল পাতা। তাহলে এপিকাল বা শীর্ষক কোনটা? ধনিয়া এবং লাল পাতা। আমি তোমাদের আর মানে ছড়া টড়া দিচ্ছি না ভাই, একটু জাস্ট মনে রাখো। তাহলে দেখো এখানে অমরবিন্যাস, মার্জিনাল, মতে মার্জিনাল, মতে মটরশুঁটি। এক্সাইল মানে ভাগ করা যাচ্ছে সমানভাবে, জবা ফুল। ফ্রি সেন্ট্রাল তুতে, ফ্রি সেন্ট্রাল তুতে। প্যারাইটাল মানে হচ্ছে দেখো শশার মতো লাগে কাটলে, শশার মতো লাগে মানে লাউ ও শশা। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল শাপলা, সুপারফিশিয়াল শাপলা। চলো আসো বেজাল, বেজাল মানে ধান, বেজাল মানে কোনটা? ধান। চলো আসো এপিকাল বা শীর্ষক, এপিকাল বা শীর্ষক, এপিকাল বা কি বলা হয়েছে? শীর্ষক। উদাহরণ কি? ধনিয়া এবং লাল পাতা। এটা কিন্তু বেশ আছে, লাল পাতা একটা গুরুত্বপূর্ণ কি বলতো, যখন কোনো জায়গায় কেটে যায় তখন আমরা লাগাই দিই লাল পাতা, মানে এটা হইতেছে এপিকালের উদাহরণ। এরপরে ফল টল দেওয়া রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে আর কি এটাতে। আমরা চলো দুই একটা এমসিকিউ আমরা একটু প্র্যাকটিস করে ফেলি আর কি। ওকে, অমরবিন্যাস বলো, শশাতে কোন ধরনের অমরবিন্যাস পাওয়া যায়? এটা তোমরা উত্তর দাও আর কি আমাকে। শশাতে কোন ধরনের অমরবিন্যাস পাওয়া যায়?
বাইরে অনেক বাতাস হচ্ছে আর কি, ঝড় হচ্ছে বলা যেতে পারে এক ধরনের। উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। ওকে, তোমরা 13-এর উত্তর অনেকে দিয়েছো, ডি উত্তর দিচ্ছ তাই তো, বহুপ্রান্তীয়। ওকে ওকে, শশার ক্ষেত্রে আমি একটু আগে তোমাদেরকে বলেছি তাই না, শশার ক্ষেত্রে তোমাদের একটু আগে দেখানো হয়েছে। কই গেল আমাদের শশা? এই যে দেখো, প্যারাইটাল বা কি প্রান্তীয়, বহু প্রান্তীয়। প্যারাইটাল বা কোন প্রান্তীয়? বহু প্রান্তীয়। ওকে, চলো তাহলে রাইট অ্যান্সার হবে মূলত আমাদের বহু প্রান্তীয়, বহু প্রান্তীয়। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি 14 নম্বরে দেখো, প্রকৃত ফল বা ট্রু ফল নয় কোনটা? প্রকৃত ফল নয় কোনটা? লিচু, আম, কালোজাম, আপেল। প্রকৃত ফল নয় মূলত আপেল। প্রকৃত ফল নয় মূলত কোনটা? আপেল। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি কাঁঠাল কোন জাতীয় ফল? কাঁঠাল মূলত কোন জাতীয় ফল? প্রকৃত ফল, লিগিউল, এগ্রিগেট, অপ্রকৃত। বলো রাইট অ্যান্সার কোনটা? আমরা জানি মূলত অপ্রকৃত ফল, এবং এটা হচ্ছে যৌগিক ফলের একটা উদাহরণ। কাঁঠাল যৌগিক ফলের একটা উদাহরণ। চলে আসি 16 নম্বর, কোন উদ্ভিদের ফলকে মূলত বেরি বলা হয়? এই উত্তরটা কেউ দিতে পারবা? আমরা পরবর্তীতে দেখবে, একটু পরে দেখবো। বেরি বলা হয় মূলত টমেটোকে। বেরি বলা হচ্ছে মূলত কাকে? টমেটোকে। এদের অনেক সংজ্ঞা রয়েছে, একাডেমিক হলে সংজ্ঞা পড়াইতাম, এখন সংজ্ঞা পড়াইতেছি না। চলো ফলের ক্ষেত্রে চলে যাই। ফল, এই যে দেখো ফল, ফলের গুরুত্বপূর্ণ জিনিস দেখো, প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল। প্রকৃত ফলে গর্ভাশয় থাকে, অপ্রকৃত ফলে গর্ভাশয় থাকে না। যেমন অপ্রকৃত ফলের উদাহরণ হতেছে আপেল এবং কাঁঠাল গেল। চলো গুচ্ছিত ফল। ওকে, গুচ্ছিত ফলের উদাহরণ আমরা জানি, মনে রাখবা, আত এবং স্ট্রবেরি। এই স্ট্রবেরিটা খাইতেছি আমরা এখন প্রায় রেগুলার। এবারে দেখো যৌগিক ফল, সমগ্র পুষ্পমঞ্জরি হইতে একটি মাত্র ফল উৎপাদন হয়, যার নাম হচ্ছে কাঁঠাল এবং আনারস। তাহলে যৌগিক ফলের উদাহরণ কোনটা? কাঁঠাল এবং আনারস। চলো আসো লিগিউল, ক্যাপসুল এবং এখানে ক্যারিওপসিস ফল দেওয়া রয়েছে। খেয়াল করে দেখো, লিগিউল উপর থেকে দুটি কপাটে নিচে বিদীর্ণ হয়। মানেটা কি দেখো, উপর থেকে দুটি কপাটে নিচে বিদীর্ণ হয়, মানে ফেটে যাইতেছে, উপর থেকে ফেটে যাইতেছে। ক্লিয়ার? উপর থেকে ফেটে যাইতেছে। উদাহরণটা কি বলতো? শিম এবং মটর। বাট ক্যাপসুল কি বলতো? এটা হচ্ছে ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হচ্ছে। দেখো, এটা দুটি কপাটে, এটা বহু কপাটে। এটা কি? ধুতুরা ঢেঁড়স পাট, কারণ ঢেঁড়সে থাকবে 5টা খণ্ড। ঢেঁড়সে থাকবে কয়টা খণ্ড? 5টা খণ্ডে এরকম করে ভাগ হয়ে যাবে। তাহলে যে জিনিসটা আসতেছে দেখো, লিগিউল এটা উপরের দিক থেকে ফেটে যাচ্ছে, আবার ক্যাপসুল এটা উপরের দিক থেকে ফেটে যাচ্ছে। তাহলে লিগিউল ফাটতেছে মাত্র 2টা পত্র,
খণ্ডে। আর যাদের ক্ষেত্রে ক্যাপসুল থাকবে, ক্যাপসুল ফাটবে কতগুলো পত্রখণ্ডে বা কপাটে? 5টা কপাটে। কয়টা কপাটে? 5টা কপাটে। আচ্ছা, 5টা বলাটা ভুল হবে, 5টা মূলত ঢেঁড়সের ক্ষেত্রে হয়, বাট মনে রেখো বহু কপাটে বিদীর্ণ হবে, উপর থেকে নিচে, যেমন ধুতুরা, ঢেঁড়স, পাট ইত্যাদি। আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো ক্যারিঅপসিস। ক্যারিঅপসিস এটা মূলত এই ফলে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা মাত্র বীজযুক্ত, এবং এদের উদাহরণটা হইতেছে গম এবং ধান, মানে ধান এবং গম ক্যারিঅপসিস, যেটা কিনা পোয়েসি গোত্রে থাকে, যেটা কোন গোত্রে থাকে? পোয়েসি গোত্রে থাকে। চলে আসো সিলিকুয়া। সিলিকুয়া হচ্ছে শুষ্ক অবিদারী ফল। শুষ্ক কি? অবিদারী ফল, এবং এটা নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়। চমৎকার একটা প্রশ্ন। সিলিকুয়া, এই যে দেখো সিলিকুয়া ফল, সিলিকুয়া নিচ থেকে ফাটতেছে। কি বলতো? কি হইতেছে বলতো? এই যে নিচ থেকে ফেটে যাচ্ছে, নিচ থেকে ফেটে যাচ্ছে, এবং উপরের দিকে এটা যুক্ত অবস্থায় থাকে। এই যে দেখো দুইটা কপাট, দুইটা কপাট, এবং এটা হচ্ছে শুষ্ক অবিদারী ফল। শুষ্ক অবিদারী ফল। আবারও বলো কি? সরি, শুষ্ক বিদারী ফল। শুষ্ক বিদারী ফল মানেটা কি জানি আর কি আমরা, যে শুকনা হলে নিজে নিজে ফেটে যায়। শুকনা হলে নিজে নিজে কি ফেটে যায়, যেমন সরিষা এবং মূলা। সরিষা এবং মূলা। আর এখানে দেখো লেখা রয়েছে সাইজোকার্ব। সাইজোকার্ব বলতেছে শুষ্ক অবিদারী ফল, ধনে এবং গাজর। ভাই অবিদারী মানেটা কি? এটা শুকনা হয়ে গেছে, তারপরে নিজে নিজে ফাটবে না, তাহলে ধনে এবং গাজর। তাহলে বলো তো সিলিকুয়া কি? সিলিকুয়া হইতেছে বিদারী ফল, আর সাইজোকার্ব কি? সাইজোকার্ব হইতেছে অবিদারী ফল। উদাহরণ হচ্ছে ধনে এবং গাজর। উদাহরণ কি? ধনে এবং গাজর। চলে আসি, দেখো বেরি। ফল এক বা একাধিক গর্ভপত্রী এবং বহুবীজী। এদের বহিতক পাতলা, অন্ততক এবং মধ্যতক সংযুক্ত থাকে, মানে একই অবস্থায় থাকে। অন্ততক মধ্যতক বোঝা যায় না কোনটা। উদাহরণ হচ্ছে কলা এবং টমেটো। কলা এবং টমেটো। চলে আসি সরোসিস। সরোসিসের উদাহরণ হচ্ছে কাঁঠাল এবং আনারস। এটা পরীক্ষাতে বেশ আসে, অনেকবার আসছেও। তাহলে বলো সরোসিসের উদাহরণ কোনটা? কাঁঠাল এবং আনারস। আবার বলি আর কি, সরোসিসের উদাহরণ কোনটা আমাদের? কাঁঠাল এবং আনারস হচ্ছে সরোসিসের উদাহরণ। এরপরে দেখো পেঁপো। পেঁপো আমার একটা কঙ্কালের নাম পেঁপো। ওকে, পেঁপো মূলত খায় কুমড়ো শশা। আবারও বলে দিই, পেঁপো হইতেছে আমার একটা কঙ্কালের নাম, পেঁপো খাই কুমড়ো শশা। আবারও বলো, পেঁপে কি খাই? কুমড়ো শশা খাই, মানে কুমড়া শশা খাই। পেঁপেও কি খাই? কুমড়া শশা খাই। ওকে, এরপরে ড্রুপ, আমকুল, আমরা, এরপরে হেসপেরিডিয়াম, কমলা, বাতাবি লেবু। খুব বেশি আসে না এত কিছু এটাতে, বাট মনে রেখো এই যে সরোসিস, কাঁঠাল আনারস, কাঁঠাল আনারস, কাঁঠাল আনারস, কাঁঠাল আনারস। ওকে, এগুলো তোমরা তো পারো, এই জায়গাতে আর আমি কোনো কিছু গেলাম না। চলো আমরা একটু সলভের দিকে যাই আর কি। দেখো কোন উদ্ভিদের ফলকে বেরি বলা হয়? তাহলে দেখো টমেটো। আর আরেকটা উদাহরণ কি হবে? কলা। তাহলে কলা, টমেটো। তাহলে বলো বেরির উদাহরণ কি? কলা আর টমেটো। তাহলে বলো বেরির উদাহরণ কি? কলা আর টমেটো। কলা আর টমেটো হয়েছে। চলো এরপরের দিকে যাই আর কি। দেখো কোন উদ্ভিদের ফলকে বেরি বলা হচ্ছে? টমেটো। সরোসিস ফলের উদাহরণ কোনটা? সরোসিস ফলের উদাহরণ কোনটা? দেখো লেখা রয়েছে কোনটা বলো? সরোসিস ফলের উদাহরণ একটু আগে পড়াইছি, একটু আগে পড়াইছি আর কি। টমেটো, টমেটো হইতেছে বেরি। ওকে, টমেটো হইতেছে কি? বেরি ফল। কলা, এটাও কি বলো? বেরি। একসাথে টমেটো এবং কলা, এদের অন্ততক এবং মধ্যতক একসাথে থাকে, এজন্য এটা কি বলো? বেরি। টমেটো এবং কলা হইতেছে বেরি। এরপরে আনারস। আনারস হচ্ছে সরোসিস। রস, 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 আনারস সরোসিস। এরপরে ধান। ধান তো আসবেই না আর কি এটাতে। তাহলে রাইট অ্যান্সার কোনটা আমাদের বলো তো? আনারস এখানকার রাইট অ্যান্সার। উত্তরটা দিয়ে দাও, আনারস। এরপর দিকে চলে আসি, কোন উদ্ভিদে সরোসিস জাতীয় ফল পাওয়া যায়? ভাই সরোসিস ফল পাওয়া যায় একটু আগে পড়াইছি, কার ক্ষেত্রে? আনারসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আনারস এবং কাঁঠাল। বারে বারে পড়ো, আনারস এবং কাঁঠাল। আনারস এবং কি? কাঁঠাল, সরোসিস পাওয়া যায়। এরপরে দিকে চলে যায় আর কি। 18 নম্বরের পরে যাবো আমরা হচ্ছে 19 নাম্বার। দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? চোখ বন্ধ করে আমরা জানি দ্বিনিষেক হইতেছে কাদের ক্ষেত্রে ভাই? আবৃতবীজীদের। আবৃতবীজী মানে গুপ্তবীজী। রাইট অ্যান্সার ঘ। 20 নম্বরের দিকে যায় আর কি। চলো কোন উদ্ভিদের ফুল ট্রাইমেরাস? ট্রাই মানে তিনটা, ট্রাই মানে কি? তিন বা তিনের গুণিতক। হয় মূলত কাদের ক্ষেত্রে জানো? ধানের ক্ষেত্রে, মানে পয়েসি গোত্র যারা, যারা মূলত পয়েসি গোত্র তাদের ক্ষেত্রে হয় মূলত ট্রাইমেরাস। আর যারা মালভিসি গোত্র তাদের ক্ষেত্রে হচ্ছে টেট্রামেরাস বা পেন্টামেরাস। টেট্রা বা পেন্টা। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? ধান। রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? ধান। ট্রাইমেরাস হচ্ছে ধানের ক্ষেত্রে। ট্রাইমেরাস কার ক্ষেত্রে? ধানের ক্ষেত্রে। এবং ইন টোটাল তিন বা তিনের গুণিতক বলতে ধানের ক্ষেত্রে থাকে 6টা। ধানের ক্ষেত্রে থাকে কয়টা বলো? 6টা। ধানের পুংকেশর কয়টি? অলরেডি বলেই ফেলছি, যেহেতু তিনের গুণিতক 3 × 2, 2 সারিতে থাকে, তাহলে হবে কয়টা বলো তো? 6টি। ধানের পুংকেশর কয়টি? 6টি। রাইট অ্যান্সার কোনটা? 6। অর্থাৎ 21-এর উত্তর হচ্ছে 6টি। 21-এর উত্তর কয়টি?
6টি, মানে ঘ উত্তর হচ্ছে। ওকে, আমরা অনেক দূরে আগেইছি আর কি, অনেকক্ষণ ক্লাস হইছে, আমরা একটু রেস্ট নিই 2-1 মিনিট। তোমাদের ওইদিকে ঝড় বৃষ্টির কি অবস্থা বলো তো? আমার এখানে তো অনেক বাইরে ঝড় হচ্ছে আর কি এই মুহূর্তে। আমার এখানে তো ঝড় হচ্ছে আর কি, বেশ ঝড় হচ্ছে বাইরে আর কি। চলো আমরা যাই আর কি, আমরা আবার শুরু করি আর কি। 21-এর উত্তর সি। ভেরি গুড, 21-এর তোমাদের রাইট উত্তর দিচ্ছ আর কি তোমরা, সি। যাই, এরপরে 22 নম্বরের দিকে যাই আর কি। এখানে লেখা রয়েছে অরাজে স্যাটিভা 6টি পুংকেশর। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী উদ্ভিদ কোনটা? এটা অ্যাজ ইউজুয়াল ভাবে পারার কথা না, যদি কমন না আসে আর কি। ওকে, আমাদের হাসান স্যারের বইয়ের বাইরে তথ্য, এটা হচ্ছে সর্পগন্ধা, এটা একটু মাথায় রেখো। তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মূলত সহায়তা করে কোন উদ্ভিদ? সর্পগন্ধা। যদি আল্লাহ তাআলা চাই প্রশ্ন কমন পড়ে যেতে পারে আর কি এটাতে, এই যে সর্পগন্ধা। ওকে, সার্পেন্টিনা, সার্পেন্টিনা। ফুলের রং নীল হয় কেন? নীল হয় মূলত অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানো, সায়ানো মানে হইতেছে নীল, তাহলে অ্যান্থোসায়ানিনের কারণে ফুলের কালার হয় মূলত নীল। সহজ জিনিস এটা। 23, 24-এর দিকে চলে যাও। দেখো মালভেসি গোত্রের পুষ্পবিন্যাস কোন ধরনের? এই যে দেখো, মালভেসি গোত্রের পুষ্পবিন্যাস কোন ধরনের? মালভেসি মানে উদাহরণ হবে জবা, তাই তো? জবার ক্ষেত্রে কি হয় বলতো? রেসিম, স্পাইক, স্পাইকলেট নাকি সাইমস? সাইমস মানে কি? নিয়মিত। আর জবা ফুল তো নিয়মিত ভাবেই ফোটে। জবা ফুল কিভাবে ফোটে? নিয়মিত ভাবে ফোটে। তাহলে এটা হবে মূলত কি? সাইমস, রাইট অ্যান্সার। স্পাইকের উদাহরণ কি বলতো? রজনীগন্ধা, রজনীগন্ধা। স্পাইক মানে কি? কাঁটার মতো। রজনীগন্ধার ফুলগুলা কাটা। স্পাইকলেটের উদাহরণ কি? ছোট ছোট কাঁটা থাকে, যেমন ধান এবং গমের গায়ে লাগানো থাকে। ধান আর গমের গায়ে দেখবা ছোট ছোট কাঁটা থাকে, হাত দিয়ে দেখলে দেখবা। এবং একদম গায়ের জামাতে লাগলেই তুমি দেখবা যে টোটালি কি হয়ে যায় বলতো? এটা আটকায় যায় ওইখানে, এই ধরনের আর কি। চলো এরপরে দিকে চলে আসি। হিবিস্কাস মুটাবিলিস, হিবিস্কাস মুটা বা মিউটাবিলিস যাই বলো না কেন, হিবিস্কাস মিউটাবিলিস এর বৈজ্ঞানিক নাম কোনটা? হিবিস্কাস মিউটাবিলিসের বৈজ্ঞানিক নাম হচ্ছে মূলত কোনটা? জবা, কার্পাস, মেস্তাপাক নাকি স্থলপদ্ম? তাহলে বৈজ্ঞানিক নাম আমাদের দুই একটা দেখতে হবে কিন্তু।
দেখাবো তোমাদেরকে কি কি দেখতে হবে। এটা হচ্ছে স্থলপদ্ম। তাহলে আমাদের উদাহরণ মানে 25-এর উদাহরণ উত্তর হচ্ছে কোনটা? স্থলপদ্ম। চলো এরপরে দেখো লেখা রয়েছে 26 গোল আলু কোনটির রূপান্তর? গোল আলু আমরা জানি গোল আলু হইতেছে টিউবারের রূপান্তর। টিউবার মানে কাণ্ড, টিউবার মানে কি বোঝানো হচ্ছে? কাণ্ড। কিন্তু যদি বলা হতো মিষ্টি আলু, যদি বলা হতো কোন আলু? মিষ্টি আলু, তাহলে মিষ্টি আলু মতে মিষ্টি মতে মূল, তাহলে মিষ্টি আলু হইতেছে রূপান্তরিত মূল। মিষ্টি আলু হইতেছে কি বলো? রূপান্তরিত মূল। ওকে, মনে জানা থাকে এটাতে। চলো এরপরের দিকে চলে আসি আর কি। দেখো আবৃতবীজী উদ্ভিদের শস্য কি ধরনের? খুবই সহজ প্রশ্ন, ট্রিপ্লয়েড ধরনের। আর নগ্নবীজিতে থাকে 2 মানে ডিপ্লয়েড ধরনের। এরপরে দেখি 28 নাম্বার, লেমে এবং পেলিয়া কিসের বিশেষ অংশ? চমৎকারের একটা কথা বলছে, লেমে এবং পেলিয়া এটা কার বিশেষ অংশ? এটা হচ্ছে স্পাইকলেটের অংশ। চলো আমি তোমাদেরকে এইটা একটু বুঝাই দিই, চলো চমৎকার ভাবে বুঝাই দিই, আর কখনো ভুল হবে না। স্পাইকলেটের পুষ্পপত্র বিন্যাস, এই যে জবা, জবার ক্ষেত্রে এটা একটু দেখে ফেলবা, গুরুত্বপূর্ণ জিনিস এদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এইদিকে চলে আসো। দেখো একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি এদের মূলগুলো থাকে হচ্ছে গুচ্ছমূল, রাইট? একবীজপত্রী মানে পয়সি। এদের পুষ্পপত্রের সংখ্যা থাকে 3 বা 3-এর গুণিতক বা ট্রাইমেরাস। শিরাবিন্যাস থাকে সমান্তরাল। ওকে, তাহলে দেখো লেখা রয়েছে পয়সি, POACEAE, পয়সি মানে ঘাস জাতীয়। এই ছবির দিকে একটু খেয়াল করে দেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে স্পাইকলেটের একটা ডায়াগ্রাম। এর মধ্যে এই যে দেখো 1 2 কাঁটার মতো, এদেরকে বলা হচ্ছে গ্লুম 1 2 3 এবং 4। তো যে হোক, গ্লুম 1 এবং গ্লুম 2 এটা হচ্ছে অপুষ্পক মানে শূন্য গ্লুম। এটা হচ্ছে কোন গ্লুম? শূন্য গ্লুম, মাথায় রাখতে হবে। তাহলে বলো গ্লুম 1 এবং গ্লুম 2 এটা হচ্ছে শূন্য গ্লুম। এরপরে দেখো আসে গ্লুম 3, গ্লুম 3 মানে গ্লুম 3 লেমা বা পুষ্প গ্লুম, মানে এটা হইতেছে যে গ্লুমে পুষ্প থাকে, যে গ্লুমে কি থাকে? পুষ্প থাকে, মানে অপুষ্প গ্লুম। আর এটা হচ্ছে সপুষ্প গ্লুম, মানে লেমা তাহলে গ্লুম নাম্বার কত? 3। আর লেমার বিপরীতে যেটা থাকবে, এই যে লেমার বিপরীতে যে অংশটা থাকবে তার নামই হতেছে পেলিয়া, নট পাপিয়া, পেলিয়া বা উপমঞ্জুরি পত্র। তাহলে এটাতেও মূলত কি থাকে বলতো? ফুল থাকে। তাহলে পুষ্পক গ্লুম কত কত নাম্বার? 3 নাম্বার, আর পেলিয়া মানে 4 নাম্বার। অপুষ্পক গ্লুম কয়টা? 2টা। এই যে অপুষ্পক গ্লুম 1 আর গ্লুম 2, এই যে অপুষ্পক গ্লুম এটা মূলত ধানের ক্ষেত্রে কি হিসাবে থাকে জানো? তুষ হিসাবে থাকে। ধরো এরা কি হিসাবে থাকবে বলতো? তুষ হিসাবে এটা মূলত থাকবে। এরপর দেখো গ্লুম 3, গ্লুম 3 কিন্তু পুষ্পক, যার নাম লেমা। আর লেমার বিপরীতে যেটা থাকবে সেটার নামই হচ্ছে পেলিয়া। আবার বলে লেমার বিপরীতে থাকবে কি? পেলিয়া একটা। এরপর দেখো এখানে লরিকিউল থাকে, কয়টা? লরিকিউল থাকবে। এবার দেখো পুংকেশর এবং স্ত্রীকেশর। এবং স্ত্রীকেশর দেখছো এটা কিসের মতো? পালকের নাই। স্ত্রীকেশর কিসের মতো বলতো? পালকের নাই। মাথা যেন থাকে আর কি, তাহলে দেখবা আর ভুল হবে না। এখানে লেখা রয়েছে এদের লিগুল বিশিষ্ট থাকে। এই যে দেখো লিগুল থাকবে, এই যে পাতার এখানে একটা অংশ থাকে, একটু উদ্গত একটা অংশ থাকে। পাতা যেখান থেকে শীত আকারে যেটা বের হয়ে গেছে ধানের পাতা, এখানে একটু উদ্গত অংশ থাকে যাকে বলা হচ্ছে লিগিউল, যাকে বলা হচ্ছে লিগিউল। পুষ্পমঞ্জুরি স্পাইকলেট পরাগধানী ধানের সর্বমুখ, গর্ভমুণ্ড পালকের নাই, গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট স্টার চিহ্ন। গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। অমরা বিন্যাস থাকে মূলীয়, ফল ক্যারিওপসিস। ফল কি? ক্যারিওপসিস। চলো পুষ্প বিন্যাস স্পাইকলেট ধরনের। ওকে, এর মধ্যে দেখো লেখা রয়েছে গোড়ার দিকে 2টি শুকনা গ্লোম থাকে যাদেরকে শূন্য গ্লোম বলা হয়। ক্লিয়ার? এরপরে দেখো পেলিয়া, যেইটা পেলিয়া। ওকে, লেমা এবং পেলিয়া, লেমা এবং পেলিয়া উপর থেকে দেখো এরা তৈরি করে কোনটা বলতো? মূলত তুষ। মূলত কি তৈরি করবে? তুষ তৈরি করবে। ওকে, আমি একটু বলতে ভুল করে ফেলছি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যে মূলত তুষ যেইটা, তুষ আসবে মূলত লেমা এবং পেলিয়া থাকে। আমি একটু বলতে ভুল করছি এটাতে, সরি। তাহলে বলো তো তুষ আসবে মূলত কোনটা থেকে? ধানের যে তুষ এটা আসবে মূলত লেমা এবং পেলিয়া থেকে, 3 এবং 4 থেকে। ক্লিয়ার? 3 এবং 4 থেকে এটা মূলত আসবে লেমা এবং পেলিয়া থেকে তুষ আসবে। একটু বলতে আমার ভুল গেছে আর কি। ওকে, এখন চলে আসো ছোট ছোট ফুলকে বলা হচ্ছে পুষ্পিকা। যেমন ছোট ছোট পুষ্পকে বলা মানে বইকে বলা হয় বা পুস্তককে বলা হয় পুস্তিকা, ছোট ছোট ফুলকে বা পুষ্পকে বলা হচ্ছে পুষ্পিকা। ওকে, আচ্ছা চলো এরপরে লরিকুল পুংস্তবক। এই যে দেখো সাধারণত তিনটি ধান এবং বাঁশে উদ্ভিদের পুষ্পে 6টি পুংকেশর থাকে 2টা সারিতে। তাহলে বলো বাঁশের ক্ষেত্রে কয়টা? 6টা। বাঁশের ক্ষেত্রে কয়টা? 6টা। চলো ফল ক্যারিওপসিস, চলে আসো এদের গুরুত্ব।
দেখো বাঁশ, আমরা মূলত বাঁশ খাই, অঝরা বাঁশ খাই। কত ধরনের বাঁশ খাই আমরা? 28 ধরনের। তাহলে মাথায় রাখতে হবে বাঁশ কত ধরনের খাই আমরা জীবনে? 28 ধরনের বাঁশ খাই। এবং বাঁশকে ঘাস বলা হয়, অরাইজা স্যাটিভা ইত্যাদি। তারপরে দেখো ইক্ষুর কথা বলা রয়েছে, ফার্মেন্টেশন, গম লাগতেছে না এটাতে। ওকে, ভুট্টা বা জিয়া মেইজ থেকে মূলত কর্নফ্লেক্স আমরা পাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই দেখো হর্ডিয়াম ভালগার, হর্ডিয়াম ভালগার মানে জব বা বার্লি। এই জব বার্লি থেকে বাচ্চাদের হরলিক্স এবং কমপ্লেন জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান তৈরি করা হয়। ইম্পর্টেন্ট। তাহলে বলো হরলিক্স এবং কমপ্লেন পাওয়া যায় কই থেকে? কই থেকে? জব বা বার্লি থেকে, মানে হর্ডিয়াম ভালগার, হর্ডিয়াম ভালগার থেকে পাই। দুর্বা ঘাস, দুর্বা ঘাস আমরা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, ওকে এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস কেন? এটা মূলত রক্তপাত বন্ধে কাজ করে, ক্ষত নিরাময় এবং রক্তপাত বন্ধে এটা মূলত কাজ করে দুর্বা ঘাস। এর বৈজ্ঞানিক নামটা একটু দেখে নিও তাহলেই হবে আর কি। চলো, পৃথিবীর 60% লোকের প্রধান খাবার হচ্ছে ভাত। দ্বিবীজপত্রী উদ্ভিদের এদের হচ্ছে প্রধান মূল জালিকাকার, দেখো ট্রাইমেরাস বা পেন্টামেরাস। এরপরে দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রের নাম মালভেসি। মালভেসি মানে হচ্ছে জবা, জবা ফুলের যে কোনো একটা অংশ। ধরে রাখো তুমি পাপড়িকেও যদি একটু খোলো না, দেখবো এখানে একটু পিচ্ছিল রস জাতীয় একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে মিউসিলাস পূর্ণ। দলমণ্ডল আমরা জানি টুইস্টেড। পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট, বৃক্কাকার, অমরা বিন্যাস, অক্ষীয়। ফল ক্যাপসুল বা বেরি, ক্যাপসুল বা বেরি। আবার বলো ফল কি এদের বলো দেখি? ক্যাপসুল বা বেরি। এরপরে দেখো মূলতন্ত্র, এই যে দেখো উপবৃত্তি, উপবৃত্তি দেখো সিড এবং অ্যাবোটিলন গণে উপবৃত্তি নেই, এটা একটু মাথায় রাখতে হবে। সিড এবং অ্যাবোটিলন গোত্রে কি নাই বলো তো? উপবৃত্তি নাই। ওকে, স্ত্রীস্তবক লাগতেছে না, অমরবিন্যাস। ফল সাধারণত ক্যাপসুল বা বেরি, অনেক ক্ষেত্রে সাইজোকার হয়ে থাকতে পারে। জবার ক্ষেত্রে আসো অর্থনৈতিক গুরুত্ব, চমৎকার। জবার প্রধান যে কাজ এটা হচ্ছে দেখবা যে বিভিন্ন ধরনের পূজা পার্বণের কাজে লাগে আর কি, পূজা পার্বণের কাজে লাগে। এছাড়াও এটা আসে, সেটা হচ্ছে জবার কলি সকালে খেলে কি দুর্বলতা কাটে। জবা ফুল রক্ত আমাশয় এবং অশ্বরোগের একটা ভালো ঔষধ, গুরুত্বপূর্ণ জিনিস। চলে আসো ঢেঁড়স। ঢেঁড়স থেকে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস রোগের উপকারে কাজ করে। কার্পাস তুলা, তুলার কাজই হইতেছে ওই যে আমরা যখন অপারেশন করি বা ওটি করি তখন যে তুলাগুলো ইউজ করি আর কি, বা কোনো জায়গায় ধরে রাখো যে তোমার ইনজেকশন দেওয়া হলো, এখানে একটা তুলা দেওয়া হলো, যেটা কার্পাস তুলা। ওকে, এই হইতেছে মূলত জীবাণুমুক্ত শৈল চিকিৎসায় ব্যবহার করা হয়। মেস্তা বা চুকির স্থলপদ্ম, এই যে দেখো হিবিস্কাস মিউটাবিলিস, বৈজ্ঞানিক নামটা দরকার, হিবিস্কাস মিউটাবিলিস। ইন্ডিয়ান টিউলিপ, এখান থেকে মূলত বিভিন্ন পেন্সিল, খেলনা ইত্যাদি তৈরি করা হয় আর কি। এবং এই উদ্ভিদ কি পর্শিয়া ট্রি নামে পরিচিত। কি ট্রি? পর্শিয়া ট্রি। আবার বলো তাহলে ইন্ডিয়ান টিউলিপ কি নামে পরিচিত? পর্শিয়া ট্রি নামে পরিচিত। এই যে এখানে একটু বৈজ্ঞানিক নাম দেওয়া রয়েছে, এদের একটু দেখতে হবে আর কি আমাদের। ওকে, এরপরে পয়েস এবং মালবেসি গোত্রের মধ্যে পার্থক্য এখানে দেওয়া রয়েছে, আমাদের একটু পড়ে নিতে হবে। তাহলে মোটামুটি দাগানো বইয়ের পড়া আমাদের শেষ, দাগানো বইয়ের পড়া আমাদের শেষ। চলো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের কোথায় যাব, আমরা একটু এমসিকিউ সলভের দিকে যাই। তাহলে লেমে এবং পাইলে কিসের অংশ? স্পাইকলেট, স্পাইকলেটের অংশ। ডিম্বকের কেন্দ্রের দিকে অবস্থিত ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে কি বলে? আচ্ছা, ডিম্বকের কেন্দ্রের দিকে অবস্থিত, ডিম্বকের কিসের দিকে অবস্থিত বলো তো? কেন্দ্রের। ধরে রাখো এটা একটা ডিম্বক, ওকে, এই ডিম্বকের এর ভিতরে হইতেছে ওই যে ভ্রূণের মতো অংশগুলো থাকে এটাতে, এদিকে ডিম্বক রন্ধ্র, এদিকে ডিম্বক রন্ধ্র, এদিকে বড় একটা ডিম্বাণু থাকে, এই যেগুলো হচ্ছে তাদের সহকারী কোষ। আর এদের চারিদিকে যে কোষগুলো থাকবে, মানে এটা তো ভ্রূণথলি, এটা তো ভ্রূণথলি, এটা হচ্ছে ডিম্বক। এদের চারিদিকে ডিম্বকের ধরে রাখো যে এইদিকে তার খোলা অংশ, মানে এই দিক দিয়ে তার ছিদ্র অংশ ঢুকবে, যেটা শুক্রাণু, এটা ধরে রাখো এই দিক দিয়ে ঢুকবে, ভ্রূণথলিতে যাবে। আর যেহেতু এখানে কি থাকে আর কি বলতো? ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র, তাহলে ডিম্বক রন্ধ্র দিকে ডিম্বক রন্ধ্রের দিকে যে বড় একটা কোষ থাকবে সেটাই হতেছে ডিম্বাণু বা ওভাম। ওকে, এই দুইটা হচ্ছে সহকারী কোষ, আর বাকি এই তিনটা হচ্ছে প্রতিবাদ কোষ, আর মাঝখানে থাকবে সেকেন্ডারি নিউক্লিয়াস। গেল। বাট এদের চারিপাশে মানে ভ্রূণথলির চারিপাশে যে কোষগুলো থাকবে, ধরো এই ধরনের কোষ থাকে, অনেক কোষ থাকে, ওকে, কোষ থাকে, কোষ কোষ কোষ, অনেক কোষ, এরা পুষ্টি যোগায়, এদেরকে বলা হচ্ছে নিউসেলাস টিস্যু। কোন টিস্যু বলতো? নিউসেলাস টিস্যু, ভ্রূণ পোষক টিস্যু। তাহলে প্রধান টিস্যুকে কি বলা হচ্ছে? নিউসেলাস। ভ্রূণথলি তো এটা, এই যে সবুজ মাঝখানে যেটা হচ্ছে ভ্রূণথলি। ডিম্বাণু হইতেছে ডিম্বক রন্ধ্রের দিকে যে একটা বড় কোষ থাকে, তার নাম হইতেছে ডিম্বাণু। চলো এরপরে দেখো নিচের কোনটি বহুমূত্র রোগ উপশম করে? অলরেডি আমরা জানি বহুমূত্র হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়সের বানানটা আমার টাইপরাইটার একটু অন্যভাবে লিখছে, ঢেঁড়স।
ওকে, বহুমূত্র। এরপরের দিকে আমরা একটু যাই, এরপরের দিকে যাই, যাবো হচ্ছে কোথায় কোথায় যাই আর কি আমরা। ধানের পুষ্পমঞ্জুরিকে কি বলা হয়? ধানের ক্ষেত্রে অলরেডি আমরা পড়ে ফেলছি, তাই না? স্পাইকলেট। কি বলা হয়েছে? স্পাইকলেট বলা হইতেছে ধানের ক্ষেত্রে, কারণ এখানে গ্লুম থাকে, অপুষ্প গ্লুম থাকে দুইটা, 1 আর 2, আর পুষ্প গ্লুম থাকে দুইটা, 3 আর 4, লেমা এবং প্যালিয়া। এবং লেমা এবং প্যালিয়া থেকে আমরা পাই হইতেছে কি বলতো? তুষ। তাহলে তুষ পাই মূলত কোথা থেকে? লেমা এবং পাপিয়া না, কিন্তু প্যালিয়া থেকে। লেমা এবং প্যালিয়া থেকে কি পাই আমরা? তুষ পাই। আবারও বলো, লেমা এবং প্যালিয়া থেকে আমরা কি পাই? তুষ পাই। চলো এরপরে দেখে যাই, পয়সী গোত্রের উদ্ভিদের ফলকে কি বলা হয়? পয়সী গোত্রের ক্যাপসুল, পড, ক্যারিওপসিস, বেরি। বেরি তো হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? সেটা এদেরকে বলা হচ্ছে ক্যারিওপসিস। পয়সী গোত্রের ফলকে মানে ধান, ক্যারিওপসিস। এরপরে চলে আসবো, কোনটি পয়সী গোত্রের বৈশিষ্ট্য নয়? এদের গর্ভপত্র একটা, দেখো খেয়াল করো, পয়সী মানে ধান গম। অমরা বিন্যাস মূলীয়, এটা তো বৈশিষ্ট্য। মূল প্রধান মূল না রে ভাই, এদের মূল তো প্রধান মূল না, এদের মূল হচ্ছে গুচ্ছমূল। এদের মূল কি বলতো? গুচ্ছমূল, যেহেতু একবীজপত্রী, বৈশিষ্ট্য নয়, তাহলে রাইট অ্যান্সার হবে মূল প্রধান মূল। চলো 34 নম্বর, কোন উদ্ভিদের টুংরো উদ্ভিদ হয়? টুংরো উদ্ভিদ, টুংরো উদ্ভিদ হয় কার? ধানের হয় টুংরো উদ্ভিদ। কার হয় বলো? ধানের। ওকে, ধানের হয় টুংরো উদ্ভিদ। এইখানে একটা ছক দেওয়া রয়েছে, দেখো দেখো, টোবাকো মোজাইক ভাইরাস মানে তামাকের হবে, শিমের মোজাইক রোগ বিনের হবে। দেখো বুশি স্ট্যান্ড ভাইরাস, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বুশি স্ট্যান্ড কার ক্ষেত্রে হয়? টমেটোর ক্ষেত্রে। তাহলে বুশি স্ট্যান্ড কার ক্ষেত্রে হবে? টমেটোর ক্ষেত্রে। টুংরো ধানের ক্ষেত্রে, টুংরো ধানের ক্ষেত্রে। আর বানচি, এটা আমি মনে রাখি, বানজি, বানজি জাম দিয়ে আসছি নেপাল থেকে। ওকে, তাহলে বানচি কলা। তাহলে কি বলতো? বানজি জাম কলা। তাহলে বানচি কলা, আর পটেটো মোজাইক তো পটেটোরই হবে। তাহলে দেখো কি, বুশি স্ট্যান্ড টমেটো, বুশি স্ট্যান্ড টমেটো, টুংরো ধান, আর বানচি কলা, বানচি কলা, বানচি কলা। এটা একটু বতে বানানা বতে বানচি মনে রাখতে হবে, বতে বানানা বতে বানচি। চলো, মালবেসি গোত্রের অমরা বিন্যাস কেমন? অমরা বিন্যাস তো জানি, জবা ফুলের ক্ষেত্রে আমাদের কোনটা? অক্ষীয়। অক্ষীয়, অক্ষ বরাবর ভাগ করা যায় 5টা অক্ষে। অক্ষীয় রাইট অ্যান্সার, 35-এর 3। এরপরের দিকে চলে যায় আর কি আমরা 34, বৃক্কাকার পরাগধানী পাওয়া যায় কাদের? বৃক্কাকার মানে এই যে দেখো এই ধরনের। ওকে, এই যে এই ধরনের বৃক্কাকার পরাগধানী থাকে জবা ফুলের। ওকে, জবা ফুল বলতে বোঝানো হচ্ছে কাকে? মালভেসিকে বোঝানো হচ্ছে, MALVACEAE, মালভেসিকে বোঝানো হচ্ছে। চলে যায় পরের দিকে আর কি দেখি, সেটা হচ্ছে আমাদের আজকে লাস্টের স্লাইড। ব্যর্থতা মানে শেষ নয়, এটি শুধু নতুন করে শুরু করার সুযোগ দেয়। তাই যে কোনো পরাজয়ে হাল ছাড়লে হবে না, লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আজকের বাইরের আবহাওয়াটা ঠিক সবে কদরের যে ধরনের আবহাওয়া থাকার কথা, বাইরে বাতাস হচ্ছে, মাঝে মধ্যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আজকে সবে কদর রাত্রে তোমাদের এই ক্লাসটি নিলাম। এরপর হয়তোবা আল্লাহ তাআলা আমাকে যাতে নামাজ পড়ার তৌফিক দান করেন, নামাজ পড়ার পরে আমিও দোয়া করব যাতে সৃষ্টিকর্তা তোমাদেরকে পরিশ্রম করার তৌফিক দান করেন। আর একটা কথা তোমাদেরকে সবসময় বলে রাখি, তুমি পরিশ্রম করো, তোমার তাকদিরে যেটা লেখা রয়েছে সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা মঙ্গলজনক সেটা দিবে। কিন্তু কখনো এমন যাতে না হয় যে না তুমি পরিশ্রমটা ছেড়ে দিয়েছো। এই যে এই রোজাটা তোমার জন্য এখন কষ্টের হচ্ছে, বাট আগামী রোজা যাতে তুমি কোনো ক্যাম্পাস থেকে তোমার বাড়িতে ফিরতে পারো, কি এক চমৎকার একটা অনুভূতি। তো সৃষ্টিকর্তার কাছে চাও, আল্লাহর কাছে চাও যাতে সৃষ্টিকর্তা যাতে তোমাকে সেই জায়গাটিতে নিয়ে যায়, সেই আত্মপরিচয়টা যাতে দেয়। সবার জীবনে খারাপ লাগা থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, চাপা কষ্ট থাকবে, কান্না থাকবে, হু হু করে কান্না আসবে। কিছু করার নেই, হয়তোবা কিছু সময় মুখ বুজে সবকিছু সহ্য করতে হয়, বুকে চাপা কষ্ট রেখে আমাদেরকে হাসতে হয়। আর মাত্র তো কয়েকটা দিন। আল্লাহ তাআলা তোমাদের নসিবে যেটা মঙ্গলজনক সেটা যাতে লিখে রাখে। আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষের মতো মানুষ করুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।